জিসান হোসেন, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদি সহ আমার কাকা। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার ছোট দুইটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলা করা কোনো এক ছোট্ট মায়াবী গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। আমার বাবার সার কীটনাশকের দোকান আছে। আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা কৃষকদের সাথে হাত মিলিয়ে বা কৃষকদের সাথে ব্যবসা করে খুব ভালোভাবে ছোটবেলা থেকে আমাদেরকে ভালোভাবে মানুষ করে। আমি আসলে খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পাইনি। আমি আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমার বাবাকে সাহায্য সহযোগিতা করতে হয়, যার জন্য ছোটবেলা থেকে আমি আসলে পড়াশোনার প্রতি যতটা না আগ্রহী ছিলাম তার চেয়েও বেশি আগ্রহী ছিলাম আমার আব্বার সাথে। আমার আব্বার ওই সারের দোকানে বসা, বেশিরভাগ সময় আব্বার সারের দোকানে বসতাম এবং এই নিয়ে আমার পড়াশোনাটা খুব বেশি দূর হয়নি। আমি খুব কষ্ট করে এসএসসি পরীক্ষাটা দিই, কিন্তু এসএসসিতেও আমি ভালো রেজাল্ট করতে পারি না। এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে আমি সম্পূর্ণভাবে আমার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটাই এবং শিক্ষা জীবন বন্ধ করে দিয়ে আমি তখন আমার আব্বার সাথে সার এবং ওই ওষুধের দোকানে প্রতিনিয়ত কাজ করতে শুরু করি। এরকমভাবে কিছুদিন কাটার পরে আমাদের পার্শ্ববর্তী বাড়ির আমার আব্বার চাচাতো ভাই আছে, উনি হচ্ছে আমার চাচাতো কাকা, এবং ওই আমার আব্বার চাচাতো ভাইটা আমাদের সাথে খুব বেশি ঝগড়া করে জায়গা সম্পত্তি নিয়ে। মূলত হচ্ছে ওনাদের বাড়ির পাশে আমাদের বাড়িটা, তার হচ্ছে 4 ছেলে আছে এবং তারা মোটামুটি অনেক বেশি লাঠিয়ান, মানে আমাদের থেকে অনেক বেশি ক্ষমতাশালী এবং জনবল অনেক বেশি। এনারা করে কি বিনা কারণে মানে আমাদের বাড়ির দিকে শুধু মানে চাপতে থাকে, আমাদের বাড়ির দিকে জায়গা সম্পত্তি শুধু চাপতে থাকে এবং আমাদের নিজের জায়গা ওরা দখলে নিয়ে যায়। যেহেতু আমি পরিবারে একমাত্র ছেলে ছিলাম, আমার আব্বা ছিল, আমরা 2 জন ছিলাম, এই জন্য ওনাদের সাথে পেরে উঠতেছি না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমরা ওখানে দেওয়াল উঠাবো। যেহেতু তারা এরকম করে আমাদেরকে আমাদের বাড়ির সীমানা দখল করে ফেলে, আমাদের বাড়ির দিকে চাপতে থাকে, এই জন্য আমরা তখন ভাবলাম যে ওনাদের এই পাশটা আমরা দেওয়াল উঠিয়ে দিব। আর দেওয়াল যদি উঠিয়ে দিই তাহলে আর চাপতে পারবে না, এরকমভাবে ঠিক হয়ে যাবে। পরে দেওয়াল উঠানোর জন্য আমার আব্বা তখন কি করলো, আপনার ইট বালু সিমেন্ট নিয়ে আসলো এবং লোক ঠিক করলো যেখানে দেওয়াল উঠিয়ে দেবে। যেদিন আমরা সকালে দেওয়াল উঠানোর কাজ শুরু করলাম, ওই দিনে আমার আব্বার ওই চাচাতো ভাই আমার কাকা উনি এসে বাধা দিল। বাধা দিয়ে বলতেছে যে জায়গা মাপা ছাড়া তোরা ওয়াল কিভাবে উঠাবি, মানে জায়গা তো আমরা এখনো মাপি নাই, জায়গা মাপা ছাড়া তো এখানে দেওয়াল উঠানো যাবে না। পরে বললাম যে ঠিক আছে, আমরা তো জায়গা মাপছি, মাপার পরে তো এটা সীমানা আছে, সীমানা দেখাইলাম। উনি ওই সীমানা মানতে রাজি নেই। ওনার কথা হচ্ছে এটা সীমানা না, আমরা যদি আবার দেওয়াল উঠাতেই হয় তাহলে নতুন করে মাপতে হবে। তো আমার আব্বা তখন মানে ঝামেলার মধ্যে যায় না, একটু সহজ সরল মানুষ আর কি। আমার আব্বা ঝামেলা পছন্দ করে না। আব্বা বলল আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে কাজ বন্ধ রাখি, কালকে আমি আমিন নিয়ে আসবো, এসে জায়গাটা আমি মাপবো। এর পরের দিন আমার আব্বা হচ্ছে জায়গা মাপার জন্য লোক নিয়ে আসে এবং তারা জায়গা মাপার জন্য তাদের ওই পিতা ধরে জায়গা মাপে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আমার ওই কাকাকে কোনোভাবে আমার আব্বা বুঝাইতে পারে না যে আমাদের সাথে ওনাদের জায়গার যে ডিভাইডটা মানে আমাদের মূল সীমানাটা উনি কোনোভাবে মানতে রাজি নাই। উনি একটা পর্যায়ে ওই জায়গা মাপতে যারা আসে তাদের গায়ে হাত তোলে। তাদের গায়ে হাত তোলার পরে তারা তখন বলে না আমরা এখানে জায়গা মাপবো না, তারা চলে যায়। এবং এর পরিপ্রেক্ষিতে আমার আব্বা তখন খুব রেগে যায়। আমার আব্বা একটু সহজ সরল মানুষ ছিল, তো এই মানুষগুলো যদি হঠাৎ করে রেগে যায় তারা কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করে। আমার আব্বা একটা সময় রেগে গিয়ে কাকাকে যখন মারতে যায়, কাকার ওই 3 ছেলে 4 ছেলে দৌড়ে এসে আমার আব্বাকে মারতে শুরু করে। ওখানে এলোপাথারিকভাবে আমাকেও মারে, আমার আব্বাকেও মারে, আমার থেকেও বেশি আমার আব্বাকে মারে এবং আব্বার অবস্থা খুব খারাপ করে ফেলে। আমার ছোট বোনদের গায়ে হাত তোলে, আমার মায়ের গায়ে হাত তোলে। এর পরিপ্রেক্ষিতে আমাদেরকে তখন হসপিটালে ভর্তি করানো হয়। এরই মাঝে আমার আম্মা তখন করে কি, বিকালবেলা আমাদের যে লোকাল থানা ছিল ওই থানা থেকে আমার ওই কাকার নামে মামলা করে দেয়। শুধু মামলাই করে না, আমার বোনদেরকে সাথে করে নিয়ে যায়, নারী নির্যাতনের মামলা দিয়ে দেয়। এবং ওই মামলা দেওয়ার পরে ওই রাতের মধ্যেই পুলিশ অভিযান চালায়। কিন্তু সেই অভিযানে আমার ওই কাকা বা কাকাতো ভাইদেরকে কাউকে ধরতে পারে না, শুধুমাত্র মহিলাগুলো বাড়িতে থাকে, তারা সবাই বাড়ি থেকে পালিয়ে যায়। এমন করতে করতে মামলাটা এমনভাবে গর্জিয়াস করে তোলে আমার মা যে তারা বাড়ির ত্রিসীমানার মধ্যে আসতে পারে না। এবং এই মামলা চলতেছে দেখে তারা বাড়ি ঘরে আসতে পারে না, প্রায় 3 থেকে 4 মাসের মতো কেটে গেছে। এমত অবস্থার ভিতরে একদিন হলো কি, রাতের বেলায় আমার মা কিন্তু বেশিরভাগ সময় আমার সাথে ঘুমাইতো। আমি অনেক বড় হয়ে গেছি, মা আমাকে অনেক আদর করতো। মায়ের বড় ছেলে হিসাবে আমাকে ছাড়া আমার মা কোনো কিছুই বুঝতো না, আমাকে অনেক আদর করতো। তো মা আমাকে আদর করতেছে এবং মায়ের সাথে আমি ওইদিন ঘুমাইছি রাতের বেলায়। তো ঘুমানোর পরে আমাদের বাড়িটা ছিল কি জানেন, একটা মানে পিছনে একটা দিঘি ছিল, দিঘির পাড়ে ছিল একটা রাস্তা এবং রাস্তার পাশে ছিল আমাদের বাড়িটা। রাতের বেলায় হঠাৎ করে মনে হলো যে কে জানি দিঘিতে গোসল করতেছে।
দিঘির মধ্যে গোসল করতেছে এরকম একটা শব্দ আমি পাইলাম। মাকে নিয়ে শুয়ে আছি, দিঘির ওই গোসল করার শব্দটা পাওয়ার পরে আমার ভিতরে একটু ভয় ঢুকে গেল। আমি মারে বললাম যে মা, দিঘির মধ্যে গোসল করে কে? আসলে আমাদের ওই দিঘিটাকে নিয়ে না অনেক ধরনের কথাবার্তা আছে। অনেকে এই দিঘিকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলে। এই দিঘির মাঝে অনেক অলৌকিক ঘটনা ঘটে এবং আগের দিনে হিন্দুরা ওই দিঘিকে পূজা করত এবং হিন্দুরা বলতো তাদের অনেক দেব দেবীরা এই দিঘির মধ্যে থাকে। দিঘির মধ্যে ভয়ঙ্কর রকমের সাপ পাওয়া যায় এবং দিঘিটা আসলে আশ্চর্যজনক এবং ভয়ঙ্কর একটা দিঘি ছিল। রাতের বেলায় যখন দিঘির ভিতর থেকে পানির শব্দ আসতেছিল, আমি তখন মারে বললাম যে মা, মনে হয় কে জানি দিঘিতে গোসল করতেছে। এইটা বলার পরে আমার আম্মা তখন বলে চুপচাপ শুয়ে থাকতো, তুই কি আজকে নতুন এই বাড়িতে? তুই তো এ বাড়িতে অনেক বছর ধরে আসিস, তুই জানিস না এই দিঘি সম্বন্ধে? আমি তখন মারে বললাম মা, তা তো জানি এই দিঘির মধ্যে অনেক ঘটনা ঘটে এবং এই দিঘির মধ্যে অনেক সমস্যা আছে, কিন্তু এইরকম সমস্যা যে আছে এইটা তো মা বুঝতে পারি নাই। এরকম ভাবে শব্দ আসতেছে এবং মনে হচ্ছে কেউ গোসল করতেছে, এরকম শব্দ তো অতীতে আর কখনোই পাইনি। আমার আম্মা বলে ঘুমিয়ে থাক, এত কথা বলিস না। এবং একটা পর্যায়ে রাত আনুমানিক প্রায় আপনার 2:30 থেকে 3টার মতো বাজে, আমার যতটুকু মনে আছে। ওই সময়ের ভিতরে হঠাৎ করে কেউ একজন, আমাদের কিন্তু 2টা দরজা, একটা দরজা হচ্ছে মেইন দরজা মানে বাড়ির দিকে যাওয়ার, আরেকটা দরজা আছে রাস্তার পাশে। এখন রাস্তার পাশে যে দরজাটা আছে ওই দরজার সামনে থেকে কেউ একজন আমার মাকে ডাকতেছে এবং এরকম করে ডাকে যে জিসানের মা, ও জিসানের মা, এরকম করে 2টা ডাক আমার মাকে দেয় এবং ওই কণ্ঠটা ছিল কিছুটা আমার নানা ভাইয়ের কণ্ঠের মতো। আমার নানা ভাইয়ের কণ্ঠটা কিছুটা এরকম ছিল। তো মাঝে মাঝে আমার নানা ভাই আসতো, কিন্তু নানা ভাই আসলে কখনো আমার আম্মাকে জিসানের মা বলে ডাকতো না। আমার আম্মার যে নাম সেই নাম ধরেই ডাকতো। তো কণ্ঠটা আমার কাছে নানা ভাইয়ের মতো লাগলো। আমি তখন এর আগের দিন আবার কিন্তু বৃষ্টি হয়েছে, মানে এর সন্ধ্যা রাতে কিন্তু বৃষ্টি হয়েছিল, মানে রাতে অনেক কাদা রাতে হয়েছে, রাস্তা অনেক বৃষ্টি। তো আমি মারে বললাম মা, তুমি কি শুনতেছো? নানা ডাকতেছে। মা তখন লাফ দিয়ে উঠে বলতেছে হ্যাঁ তাই তো মনে হচ্ছে। তোর নানা এত রাতে আসবে কোত্থেকে? মা আমাকে বলতেছে। আমি তখন বললাম আরে মা, তুমি বুঝতেছো না, নানা মনে হয় রাতের বেলা রওনা দিছে, রাস্তা যে কাদা ছিল কাদার মধ্যে মনে হয় নানা পিছলিয়ে পড়ছে এবং পিছলিয়ে পড়ে নানার গায়ে মানে শরীরে মনে হয় কাদা লেগে গেছে এবং কাদা ধোয়ার সময় আমরা আসলে এতক্ষণ পানির শব্দ পাইছি। নানা 2বার ডাক দিছে, আমি নানার শব্দ শুনছি, যাও তুমি নানার সাথে দেখা করো। আমার মাথায় এই জিনিসটা আসলো না যে এত রাতে আপনার এই রাতের বেলায় তো নানা আসার প্রশ্নই আসে না। নানা তো জীবনে কখনো এত রাতের বেলা আসে নাই। এরপরও মানে ওই যে যতটুকু ভুলাই ফেলে আর কি, ঘরের বাইরে থেকে যেভাবে মন্ত্রের মাধ্যমে ভুলানো যায় এইভাবে ভুলিয়ে দিল। এবং ভুলিয়ে দেওয়ার পরে আমার আম্মা তখন দরজা খুলছে এবং খোলার পরে দেখে আমার নানা দাঁড়িয়ে আছে। আমার মা তখন মানে বললো যে আব্বা এত রাতে আপনি? এই বলে মা তখন বাইরে গেল, কিন্তু আমি শুয়ে আছি। মানে আমার ব্রেনে আর এটা নাই যে মা আমাদের রাস্তার পাশে দরজাটা খুলে বাইরে গেছে নানার সাথে দেখা করার জন্য। আমি ঘরের মধ্যে শুয়ে আছি, আমি শুয়ে আছি, মানে আমার মাথার মধ্যে আর কোনো কিছু ছিল না। একটা পর্যায়ে মা তো বাইরে গেল, আমি শুয়ে আছি এবং আমার ঘুম ভাঙছে। মানে হঠাৎ করে শেষ রাতের দিকে ফজরের আজানের একটু আগে আমার তখন ঘুম ভাঙছে এবং ঘুম ভাঙার পরে হঠাৎ দেখি যে মা আমার পাশে নাই। কিন্তু অবাক বিষয় হচ্ছে মা যে দরজাটা খুলে বাইরে গেল ওই দরজাটা খোলা, মানে দরজাটা খোলা কিন্তু মা ভিতরে নাই। তখন আমার মনে হলো কি ব্যাপার, তখন আমার মেমোরিতে আসছে কিরে নানা না আসছিল, মারে ডাকলো, মানা ঘর থেকে বেরোইলো, তাহলে মা কোথায় গেল? আমি তখন শোয়া থেকে উঠলাম, উঠে আমি বাইরের দিকে গেলাম। বাইরের দিকে যেয়ে দেখি মানে আজান দিবে এরকম একটা ভাব। রাস্তাঘাট একেবারে গুটগুটে অন্ধকার, এমন অন্ধকার যে দেখে নেওয়ার ভয় লেগে গেছে। আমি চিন্তা করলাম এরকম ঘুটঘুটে অন্ধকার, মা কোথায় গেল? হাতে একটা টর্চ লাইট ছিল, টর্চ লাইট দিয়ে কখনো এইদিকে কখনো ওইদিকে দুদিকে লাইট মারতেছি, কাউকে দেখতে পাচ্ছি না। তো আমি তখন আব্বারা ডাকলাম, আব্বা একাই ঘুমাইতো পাশের রুমে। আব্বারা ডাক দিলাম যে আব্বা, ও আব্বা উঠেন। 2বার আব্বাকে ডাক দেওয়ার পরে আব্বা তখন উঠছে। আব্বা উঠার পরে এই মাঝে আমার যে 2 বোন ছিল, ছোট বোনরা উঠে গেছে। এবং উঠার পর আমি যখন বললাম মা নাই, আব্বা মানে তখন আমার রুমে আসছে, আমার বোনেরা তখন কান্না করে দিছে, মানে কান্না করতেছে আম্মু কই আম্মু কই। আর আব্বু আমারে বলে কি হয়েছে? আমি বললাম এরকম এরকম রাতের বেলায় নানা আসছিল এবং নানা এসে মাকে ডাক দিল, ডাক দেওয়ার পরে মা বাইরে গেল, এরপর থেকে তো মাকে আর দেখতেছি না। আমার আব্বা বলে তুই কি পাগল হয়ে গেলি? এত রাতের বেলায় তো নানা আসবে কোত্থেকে? এই বলে আব্বা তখন টর্চ লাইটটা নিয়ে ঘর থেকে বেরোলো এবং বের হয়ে দিঘির মধ্যে আব্বা তখন টর্চ লাইটটা মারলো এবং দিঘিতে টর্চ লাইট মেরে দেখতেছে দিঘির পানিতে এবং কাদাতে মিলিয়ে আমার মা পড়ে আছে অজ্ঞান অবস্থায় এবং মায়ের শরীরের কাপড় চোপড়গুলোর অবস্থাও খুব একটা ভালো না। এটা দেখার পর আব্বা তখন চিৎকার দিল, আমিও চিৎকার দিলাম, দৌড়ে আমরা গিয়ে মারা ওখানে ধরলাম। এবং তখন মানুষ ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠছে। আমাদের চিৎকারের শব্দ শুনে আশেপাশে অনেক মানুষ তখন চারদিক থেকে আসছে। একটা পর্যায়ে মারে ওখান থেকে আমি তখন নিয়ে গেলাম, ঘরের মধ্যে নিলাম। নেওয়ার পরে আমরা চোখে মুখে পানি ঢাললাম, আস্তে আস্তে করে মায়ের তখন জ্ঞান আসলো।
মায়ের যখন স্মৃতিশক্তি আসলো, মা তখন আমাদের দিকে একটু অদ্ভুত নজরে তাকাচ্ছে, মানে মনে হয় যেন আমাদেরকে চিনে না, কেমন একটা নজরে তাকাইতেছে। এবং একটা পর্যায়ে আমার মায়ের কণ্ঠটা কেমন জানি একটু পুরুষের মতো হয়ে যায়। মানে আমার মা তো একজন মহিলা মানুষ, কিন্তু তার কণ্ঠটা কেমন জানি একটু নারীর মতো হয়ে যায়, মানে একটু পুরুষের মতো হয়ে যায় এবং মোটা মোটা একটা কণ্ঠ হয়ে যায়। আমার মা তখন আমারে বলতেছে, এই নামাজি দে, আমি নামাজ পড়বো। তো আমার আব্বা তখন বলতেছে, কি বলে নামাজ পড়বে মানে, তাই কণ্ঠ এরকম হয়ে গেল কেন? আমি বললাম, মনে হয় যে এই যে পানিতে অনেকক্ষণ ধরে ছিল, ঠান্ডা লেগে গেছে, মনে হয় কণ্ঠ এরকম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, নামাজিতে। তা আমার বড় বোনটা তখন দৌড়ে নামাজি এনে দিল। উনি তখন দৌড় দিয়ে উঠেই গেলো কি নামাজের মধ্যে, মানে দাঁড়ায় গেছে। এবং দাঁড়িয়ে গেছে এটা বলার পর আমার বোন তখন বলতেছে, মানে আম্মা আপনি উজু করবেন না? এ উজু করবেন না বলাতে আমার বোনের এত জোরে একটা থাপ্পড় মারে যে আমার বোনের গালের দাঁত পড়ে যায়, মানে এত জোরে থাপ্পড় মারে যে আমার বোন অজ্ঞান হয়ে যায়। মানে তখনই আমার আব্বা ডাউট করে ফেলে যে এখানে কিছু একটা হয়েছে, যেহেতু রাতের বেলা এসে আমার আম্মাকে ডেকে নিছে। আমার তখন নামাজের মোসানায় দাঁড়িয়ে গেল, নামাজের বিছনায়, এবং আমাকে তখন ডাক দিছে। আমার আব্বা ডাক দিয়ে বলতেছে, আমার কাছে তো বিষয়টা সুবিধার মনে হয় না, তুই একটু থাক, আমি ইমাম সাহেবরে ডাইকে আনি। তো আমার আব্বা তখন গেল মসজিদের ইমামকে ডাকার জন্য। আর এইদিকে মা তখন নামাজ পড়ে বিছানার মধ্যে বসে বলতেছে, আমি বারবার বলেছি আমি একজন নামাজি মানুষ, আমি একজন নামাজি জিনিস, আমি নামাজ পড়ি, আমাকে ডাকিস না, আমি আসবো না, কেন আমাকে ডেকে নিয়ে আসলি? আমাকে ডাকলি কেন? আমি তো আসতে চাই নাই, আমাকে কেন নিয়ে আসলি? তোরা ঝামেলা করবি, তা আমারে ডাকবি কেন? এরকম করে আমার মা কেমন করে জানি কথা বলতে থাকে। একটা পর্যায়ে নামাজ শেষ হওয়ার পর আমার আব্বা তখন ইমাম সাহেবকে নিয়ে আমাদের বাড়িতে আসলো। এবং আসার পরে ইমাম সাহেবকে দেখে আমার আম্মা লাফ দিয়ে উঠে একদম লম্বা করে ইমাম সাহেবকে একটা সালাম দিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরকম করে লম্বা করে একটা সালাম দিল। ইমাম সাহেবও যথারীতি সালামের উত্তর নিল। পরে ইমাম সাহেব বলতেছে, আপনি এখানে কেন আসছেন? আমার মা তখন ইমাম সাহেবকে বলল যে আমি তো আসতে চাই নাই, আমাকে তারা জোর করে নিয়ে আসছে, তাদের জায়গা সম্পত্তির ঝামেলা, এই ঝামেলার মধ্যে আমাকে কেন ডাকলো বলেন তো? আমি একজন নামাজি, আমি নামাজ পড়ে কালাম পড়ি, আমি তো পৃথিবীর এই ঝামেলার মধ্যে নাই, আমাকে কেন ডেকে নিয়ে আসলো? ইমাম সাহেব তখন আমার আম্মাকে বসায়া আমার আম্মাকে বলতেছে, মানে আমার আম্মা বলতে আমার আম্মার সাথে যে জিনিসটা ছিল ওইটাই বলতেছে যে যা হবার তা হয়ে গেছে, এখন এখানে আর কথা বাড়ায় লাভ নাই, আপনি চলে যান। উনি বলে, না আমাকে তো চালান করে আনছে, মানে আমার আম্মাই বলে যে আমাকে তো চালান করে আনা হয়েছে, বললে তো আমি আর যেতে পারবো না, আমার পক্ষে তো যাওয়া সম্ভব না। একটা পর্যায়ে আমার ইমাম সাহেব তখন বলে, দেখেন আপনাকে চলে যেতে হবে, কারণ আপনি না গেলে আমি আপনার ক্ষতি করব। এবং আমার আম্মা বলতেছে যে আমি তো যেতে পারবোই না, আমাকে আপনারা মারেন কাটেন যাই করেন, আমার যাওয়া সম্ভব না, কারণ আমাকে উপরের থেকে আদেশ দিচ্ছে আমাদের সর্দার, আমি সর্দারের আদেশ এখান থেকে আসছি, সর্দার না বলা পর্যন্ত আমি যাব না। তো ইমাম সাহেব বলে, আপনার সর্দারকে আপনি ডেকে নিয়ে আসেন। এবং একটা পর্যায়ে আমার মায়ের কণ্ঠটায় হঠাৎ করে আবার চেঞ্জ হয়ে গেল, মানে অন্যরকম আরেকটা কণ্ঠ হয়ে গেল। এবং অন্যরকম আরেকটা কণ্ঠ হয়ে যাওয়ার পর আরেকটা লোক আমার মায়ের কণ্ঠে কথা বলতেছে। ওই লোকটা তখন আমার আম্মাকে বলতেছে, মানে কেন আমাকে ডাকছেন, আমাকে ডাকলি কেন, এরকম করে বলে, তোরে না বলছে আমাকে ডাকবি না, ডাকলি কেন? ইমাম সাহেব তখন বলে, আমি ডাকছি, আপনি আমার সাথে কথা বলেন। পরে ওই সর্দার মানে সর্দার বলতে ওই জিনটা তখন আমার হুজুরের সাথে কথা বলে। হুজুর তখন জিনটাকে জিজ্ঞেস করে যে আপনি এখানে কেন আসছেন, বা আপনি ওনাকে কেন অনুমতি দিলেন এখানে আসার জন্য? সর্দার তখন বলে, আমার কাছে অভিযোগ আসছে এবং আমার কাছে সাহায্য চাইছে, আমি সাহায্য করার জন্য ওরে পাঠাইছি। এবং মানে অমুক মহিলার স্বামীকে মারা হয়েছে, অমুক মহিলার বিপদ হয়েছে, মানে আমার ওই যে চাচি যে আছে, যাদের সাথে আমার যে জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা, আমার চাচির কথা বলতেছে। ইমাম সাহেব তখন বললো যে আপনি আপনার শিষ্যকে বা আপনার সাথে যে আছে তারা নিয়ে এখান থেকে চলে যান, এখানে আর কখনোই আসবেন না। ওস্তাদ মানে ওই জিনের সর্দারটা তখন হাসিয়ে দিল, একটা হেসে আমাদের হুজুরকে বলতেছে, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি এগুলো কি বলেন? আপনার মতো হুজুর অ্যাভেলেবেল আমার পকেটে থাকে, আমার ডান পকেটে বাম পকেটে থাকে। আমি একটু আগে কাবা শরীফের এক ইমামের সাথে আমি কথা বলে আসছি, আমি মক্কার ইমামের সাথে কথা বলি, আমি এর সাথে কথা বলি, আমি ওর সাথে কথা বলি, আপনি এগুলো আমাকে কি বলেন? আমি কি আপনাকে ভয় পাই? আমি তো আপনাকে ভয় পাই না, আপনি আমাকে ভয় দেখিয়ে লাভ কি? আমাকে ভয় দেখাতে আসবেন না, আপনার কাজে আপনি যান। ইমাম সাহেব তখন বলল, তারা এই গ্রামের অনেক ভালো মানুষ, সম্মানিত মানুষ, আপনাদেরকে চলে যেতে হবে। না, তারা যাচ্ছে না। এবং আমার আম্মার উপরে একটার পর একটা টর্চার করতেছে, মানে বেশি কথা বলে আমার আম্মাকে মারে, এরকম একটা অবস্থা। পরে সূর্য উঠে গেছে প্রায়, এরকম ঝামেলা হতে হতে আমার আব্বাকে তখন ইমাম সাহেব আমাকে আর আমার আব্বাকে ডাকলো, আলাদা ডাকে নিয়ে বলতেছে, দেখেন যদি নর্মাল কোনো জিন হইতো আমি মন্ত্র দিয়ে ওদেরকে বিদায় করে দিতে পারতাম, কিন্তু এই জিনগুলো নর্মাল কোনো জিন না,
দুইটা জিনে অনেক বেশি বয়স্ক এবং দুইটা জিনকে জিন চালান করে আপনার ওয়াইফের উপরে দেওয়া হয়েছে এবং চালান যে করেছে তার নামও তো বলে দিছে, আপনারা তো নিজেরাই শুনলেন। তা আমার আব্বা বলে হ্যাঁ শুনছি, আমার ভাইয়ের বই। বলে হ্যাঁ, তো এখন এটা আমার দ্বারা সম্ভব না, আমি যতটুকু পারছি চেষ্টা করছি, আমি আর পারবো না, আপনারা অন্য কোনো হুজুর নিয়ে আসেন, অন্য কোনো বড় ধরনের তান্ত্রিক যারা এই ধরনের কাজ করে এরকম কাউরে নিয়ে আসেন, তবে তাড়াতাড়ি করেন। কারণ যে দুইটা জিনে মহিলার উপরে আছে ওই জিনগুলো খুব মারাত্মক এবং খারাপ, এই মহিলার বড় ধরনের কোনো ক্ষতি করে ফেলতে পারে, মানে জিসানের মায়ের বড় কোনো ক্ষতি করে ফেলতে পারে। আপনারা দ্রুতই এটার একটা সমাধান করেন। আমার আব্বা তখন আমারে রাখলো আম্মার কাছে, রাইখা বলতেছে, আমার আম্মা তখন আমার আব্বা তখন চলে গেছে। আব্বা চলে যাওয়ার প্রায় আপনার আধা ঘন্টা পরে আমার আম্মা হঠাৎ ভালো হয়ে গেছে। আমার বলে জিসান আমার ঘাড়টা অনেক ব্যথা করতেছে, আমার এক গ্লাস পানি দে, আমি একটু পানি খাবো। এই বলার পর আমি তখন দৌড়িয়ে টিপকল থেকে পানি নিয়ে আসছি এবং পানি আনার সাথে সাথে উনি তখন আবার হাসা শুরু করছে। আমার মা আবার খিলখিলিয়ে হাসতেছে, হাসতে হাসতে আমার বলে তুই আমারে পানি খাওয়াবি, তুই ভাবিস আমি পানি খেলে চলে যাব? আমি বললাম তুমি না পানি চাইছিলা? বলে পানি চাইছে তোর মা, আমি তো পানি চাই নাই, তুই পানি আনলি কেন? আমি তখন বললাম মা আপনি এগুলো কি বলতেছেন? বলে কে তোর মা? আমি তো তোর মা না, আমি তোর নানা। এরকম করে আবার হাসতেছে, মানে পুরুষের কণ্ঠে হাসে। সবাই তখন অনেক ভয় পেয়ে গেছে এবং এরকম করতে করতে প্রায় 2-2.5 ঘন্টার মতো কেটে গেল। একটা পর্যায়ে আমার আব্বা তখন একজন বড় ধরনের হুজুর নিয়ে আসলো, আপনার সিএনজি গাড়ি করে হুজুর নিয়ে আসলো এবং ওই হুজুরের দাড়ি আছে, টুপি আছে এবং দেখে অনেক বুজুর্গ টাইপের একজন মানুষ মনে হলো। উনি এসে আমার আম্মাকে দেখে বলতেছে সর্বনাশ, এই দুই শয়তান এখানে কেন আসছে? এবং উনি এসেই তাদেরকে ধমকাইতে শুরু করে। তারা ওই হুজুরকে দেখে একটু ভয় পেয়ে যায়, বলে আপনারা কে ডাকলো, আপনি এখানে কেন আসছেন, আপনি এই ঝামেলার মধ্যে আসবেন না, আপনি এখান থেকে চলে যান। হুজুর তখন বলে দেখ আমি অনেক কাজ রেখে এখানে আসছি, আমার সময় নষ্ট করিস না, আমার সময়ের অনেক মূল্য আছে, যদি আমার সময় নষ্ট করিস তাহলে তোদের দুজনকেই এখানে আমি কচুকাটা করব, মানে তোদের দুজনকে এখানে মেরে আমি চলে যাব। যদি ভালো চাস এই মহিলাকে ছেড়ে দে, এই মহিলাকে ছেড়ে চলে যা। তারা দুজনেই তখন বলতেছে আমিও যাব না, আমাদেরকে আপনি সরাইতেও পারবেন না, কারণ আমাদেরকে জাদু করে টোনা করে কালো জাদু করে আমাদেরকে এখানে আনা হয়েছে, আমরা আসতে চাই না, আমাদেরকে জোর করে আনাইছে এবং যেহেতু আমাদেরকে আনাইছে আমরা এখান থেকে যাব না, যাবই না। ওই বুজুর্গ হুজুর তখন বলতেছে দেখ এটা তাদের একটা পারিবারিক ঝামেলা, জায়গা সম্পত্তির ঝামেলা নিয়ে তারা জিন চালান করছে বা জিন এনে তোদের উপরে তোদেরকে ঢাইকা আনছে, এই জন্য আমি তাদের পক্ষ থেকে তোদের কাছে ক্ষমা চাই, তোরা চলে যা, তোরা এই মহিলাটার আর কষ্ট দিস না, মহিলাটা নামাজি একজন মহিলা, ভালো একজন মহিলা, ফরজগার একজন মহিলা, এই মহিলাটার উপরে তোরা এরকম অত্যাচার করিস না। তারা তখন হাসতে হাসতে বলতেছে, মানে দুইজনই বলে, মানে আমার মায়ের কণ্ঠটা তখন কেমন জানি প্রতিদ্বন্দ্বী হচ্ছে, মানে মনে হয় দুইজন মানুষ একইভাবে অ্যাট এ টাইম কথা বললে যেরকম কণ্ঠটা হয় না, এন্ড এরকমভাবে আমার আম্মা কথা বলতেছে। আমার আম্মা তখন বলে যে আমরা তো আসতে চাই নাই, তোরা মানুষ জাতিরা দুনিয়াতে ঝামেলা করবি, তোরা মানুষ জাতিরা মারামারি করবি, কাটাকাটি করবি এবং একজন আরেকজনকে মারার জন্য কালো জাদু করবি, এটা করবি ওইটা করবি, আমাদেরকে ডেকে নিয়ে আসবি, আমরা যাব না, তোদেরকে উচিত শিক্ষা দিয়ে আমরা এখান থেকে যাব, আমাদেরকে ডাকলি কেন? খুব খারাপ একটা অবস্থা হয়ে গেল। এরপরে ওই হুজুরও আমার আম্মার কাছ থেকে এগুলো সরাইতে পারে না। একটা পর্যায়ে হুজুর তখন আলাদা আসলো, এসে আমার আব্বাকে ডাক দিল, আমাকে ডাক দিল, ডেকে বলতেছে দেখেন মানে যে মহিলাটা কালো জাদু করছে ওই মহিলাটার কাছে যান এবং মহিলাটার কাছে গিয়ে বলেন যে তিনি কোন জায়গায় এই কালো জাদুটা করছে, মানে কাকে দিয়ে করাইছে, যাকে দিয়ে করাইছে তার সেই এগুলোকে দূর করতে পারবে, and অন্য কেউ আসলে এটা পারবে না, অন্য কেউ এটা সম্ভব না। এই মহিলাটা গিয়ে জিজ্ঞেস করেন যে কাকে দিয়ে কালো জাদুটা করাইছে, যাকে দিয়ে করাইছে অ্যান্ড তাকে দিয়ে বিষয়টা দূর করতে হবে। আমি হয়তো সাময়িক সময়ের জন্য ওদেরকে মাইরাটার এখান থেকে বিদায় করে দিব, কিন্তু এটার কোনো স্থায়িত্বতা নাই, তারা আবারও আসবে, আবারও আপনার ওয়াইফের উপর অত্যাচার করবে, এই ছেলেটার মায়ের উপর অত্যাচার করবে, আমি পরিপূর্ণভাবে পারবো না। এরপরে আমার আব্বা হুজুরকে বলতেছে ঠিক আছে আপনার কাছে যতটুকু ক্ষমতা আছে আপনি আপনার ক্ষমতা অনুযায়ী ওদেরকে বিদায় করেন এবং পরেরটা পরে হবে, আমরা পরে চিন্তা করব। এই কথা বলার পরেই তিনি তখন করলো কি যা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, এইটা বলেই তখন আমার আব্বার শরীর মানে আমার মায়ের শরীর থেকে আপাতত তাদেরকে সরাইলো এবং পানি পরা দিল, তাবিজ দিল, তারা একটু গেল, যাওয়ার পরে আমার আম্মা তখন করলো কি মানে একদম শরীর নিয়ে উঠতে পারে না, ওরা যাওয়ার পর আমার আম্মা অজ্ঞান হয়ে গেছে এবং জ্ঞান ফেরার পরে ওই হুজুর বলতেছে যে তাড়াতাড়ি মহিলাটার কিছু খাওয়ানো, মারা যাবে। তো আমি তখন পানি ভাত এটা ওইটা আম্মার জন্য নিয়ে আসছি, আমার বোনেরা আমি আম্মাকে খাওয়াইতে আসি, আম্মা তখন চোখ মেলতে পারতেছে না, মানে মনে হয় আমার আম্মাকে একটা মানুষকে প্রচুরভাবে মারলে একটা মানুষ যেরকম ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, মানে আমার আম্মা একইভাবে অসুস্থ হয়ে গেছে, মানে চোখ খুলতে পারে না, চোখ মেলতে পারে না, খুব খারাপ একটা অবস্থার মধ্যে পড়ে গেল।
এবং ওই হুজুর তখন আমার আব্বাকে বলতেছে যে আপনারা যেটা করছেন আপনারা পারিবারিকভাবে ঝামেলার মধ্যে না গিয়া এই মহিলার সাথে কথা বলেন, এরপরও যদি এই জিনটা আবার আসলে আপনারা আমাকে ডাইকেন বা আমার আব্বাকে একটা পানি দেওয়া যায়, যে এই পানিটা ছিটিয়ে দিলেন, ছিটিয়ে দিলে চলে যাবে, এটা বলে। আব্বার হাতে পানিটা দিয়ে যায় এবং তিনার যে টাকা পাওয়ার ওই টাকা নিয়ে তিনি তখন চলে যায় সিএনজি দিয়া। এরপরে প্রায় আমার আম্মার তখন প্রায় আপনার মানে একদম বরাবর জোহরে আজান দেবে, জোহরের আজানটা মাত্র শেষ হইলো। জোহরের আজানটা শেষ হওয়ার পরে কিছু দেখলাম না, আম্মা বারান্দার মধ্যে বসেছিল, ঠাস করে গিয়ে আমার আম্মার যে হাতে তাবিজটা ছিল তাবিজটা টান দিয়ে আমার আম্মা ফেলে দিছে। মানে এত জোরে ফালাইছে, মানে এত দূরে গেছে যে আমার আম্মার পক্ষে কখনোই তাবিজকে এত দূরে মানে ঢিল মেরে পাঠানো সম্ভব না। মানে আমাদের ওই দিঘির মধ্যে ফালাই দিছে, মানে বুঝতে পারেন আমাদের উঠানের বারান্দা থেকে মানে ঘরের চালের উপর দিয়ে দিঘির মধ্যে গিয়ে পড়ছে। অনেকেই বলে যে দিঘিতে নাকি পড়ছে। আমার তাবিজ দিলি কেন, আমাকে তাবিজ দিয়ে আটকালি কেন, মানে জোরে জোরে আমার আম্মা ওই আবার রাতের বেলায় বা সকালবেলা যেমনি কথা বলছে এমনি কথা বলতেছে, আমাকে আটকালি কেন, তোরা কি মনে করিস তোদের অনেক ক্ষমতা, তোরা তাবিজ দিয়ে আমাকে আটকাইতে পারবি, আমাকে ডাকলি কেন, আমি তো যাব না, এই মহিলার আমি মাথা খাবো, এই মহিলার হাড্ডি খাবো, তার মাংস খাবো, আমি তাকে নিয়ে এখান থেকে যাব, আমি এর আগে এই মহিলাকে ছেড়ে আমি পৃথিবী থেকে যাব না, আমাকে আনলি কেন, এই বলে মনে করেন মানে আবার সে চিৎকার চেঁচামেচি। আমার আব্বা তখন করলো কি পানিটা আনলো এবং পানিটা এনে বিসমিল্লা করে পানিটা ছিটাই দিল। অ্যান্ড ছিটাই দেওয়ার পরে আমার আম্মা কিছুটা ভালো হলো, মানে মোটামুটি একটু ভালো হলো। এবং ভালো হওয়ার পরে আবারও আবারও মাগরিবের মানে সন্ধ্যার দিকে আবারও সে আগের মতো অবস্থা। আমার আব্বা আবারও পানি ছিটিয়ে দেয়, পানি ছিটিয়ে দিলে চলে যায়, ঘন্টা 3 বা ঘন্টা 4 ঘন্টা 5, এরপরে আবারও আসে, আবারও ধরে, আবারও বিদায় করে, আবারও আসে। এরকম করে দীর্ঘ প্রায় 3 থেকে 4 দিনের মতো কেটে গেছে। কিন্তু ভাই এই 3-4 দিনে আমার আম্মার অবস্থা এতটাই বাজে হয়েছে, এতটাই খারাপ হয়েছে যে আমার আম্মা মানে প্রায় মৃত্যু সজ্জায় চলে গেছে, চোখ টোক ঘরতে ঢুকে গেছে, গাল টাল ভেঙে গেছে। এবং আমার আম্মা একটু স্বাস্থ্যবান মহিলা ছিল, মানে এখন অবস্থা ওনার এরকম জন্য মারার মতো অবস্থা হয়ে গেছে। আমার বোনেরা চিৎকার করে কান্নাকাটি করতেছে। আমার আব্বা ওই হুজুরের কাছে পুনরায় আবারও গেল। হুজুর আমার আব্বাকে একটা কথাই বলল, দেখেন যেইকে দিয়ে কালো জাদুটা করানো হয়েছে তাকে দিয়ে কাজটা করালে কাজটা সহজ হবে। এবার আমার আব্বা তো জানে যে কাকে দিয়ে কালো জাদু করাইছে। আমার আব্বা করলো কি, আমার বড় বোনকে নিয়ে একদিন ওই চাচির, আমাকে সহ নিয়ে ওই চাচির বাড়িতে গেল। মানে বাড়িতে যাওয়ার পরে চাচি তখন একা থাকে, আর ওই আমার চাচাতো ভাইয়েরা বিয়ে করছে, দুজনের বউ আছে, তারা তখন বসে আছে। আমার আব্বা গিয়ে চাচির পা চাইপা ধরছে এবং পা ধরে কান্না করতে শুরু করছে যে আপনি আমার ছোট ভাইয়ের বউ, এরপর আমি আপনার পা ধরে ক্ষমা চাইতেছি, আমার বাচ্চার মায়েরা বাঁচান, জিসানের মায়েরা বাঁচান, আপনি কালো জাদু করছেন এবং আপনি জানেন যে আপনি কোত্থেকে কালো জাদু করছেন, এই ঠিকানাটা আমাদেরকে দেন, এবং ঠিকানা যদি আমাদেরকে দেন আমরা আমার বউকে বাঁচাইতে পারবো, নাইলে জিসানের মা মারা যাবে। উনি তখন বলে, ও আমার সাথে গলা পাড়া দিয়ে ঝগড়া করতে আসছেন, আমি আপনার বউকে কালো জাদু করবো কেন, আমি আপনার বউয়ের উপরে জিন চালান করবো কেন, এরকম উল্টা পাল্টা কথা আমাকে বলতে আইসেন না, আমি জানি না আপনার বউয়ের কি হয়েছে না হয়েছে, এসব কথা আমাকে বলবেন না, এখান থেকে চলে যান, আপনি আমার স্বামীকে আমার সন্তানদেরকে জেলে পাঠাইছেন, এরপরে আপনারা কি চান, আমি আপনাদের কোনো কথা শুনতে চান, এখান থেকে চলে যান। এবং তাড়িয়ে দেওয়ার পরে একটা পর্যায়ে যেহেতু আমাদের ওই ইমাম সাহেব সাক্ষী ছিল, জিনরা নিজেরাই বলছে যে তারা চালান করছে, ওই আন্টির নামও বলছে। পরে আমরা এলাকাতে দরবার ডাকলাম, মানে গ্রামের যে গণ্যমান্য কয়েকজন লোক আছে ওনাদেরকে সবাইকে উঠানে আমাদের ডাকলাম, ডাকার পর একটা দরবারের মতো হলো। এবং দরবারে আমার ওই চাচিকে ডাকা হলো, এবং ওই চাচিকে ডাকার পরে চাচিরা তখন বললো যে জিনেরা তো এমনি এমনি বলছে আপনারা কি তাবিজ করছেন এবং আপনারা কি এখানে জিন চালান করছেন, কথাটা সত্য কিনা। তাই আমার চাচি তখন হেসে উঠলো, হেসে উঠা বলে, বাইরে জিনেরা তো কত কথাই বলে, এবং মহিলারা জিনে ধরছে, মহিলা তো পাগল, এখন কত কথাই বলবে, এখন পাগলের কথা শুনে কি আপনারা আমাকে এখানে ডাকছেন, মানে আমি কি পাগলের দরবার করার জন্য আসছি। মেম্বার চেয়ারম্যান তখন সবাই চুপ হয়ে গেল যে আসলেই তো চাচি যেটা বলছে এটা একেবারে মিথ্যা না, জিন ধরলে মানুষ কত রকমের কথাই বলে, উল্টা পাল্টা এই সেই কত কথাই বলে, এখন এই কথাগুলো যদি বাস্তবতার মধ্যে ধরা হয় তাহলে তো এটা কোনো মূল্যায়ন থাকে না। আমার চাচি তখন চলে গেল, এবং চাচি চলে যাওয়ার পরে দেখা গেল আমার আব্বা তখন পাগল হয়ে গেছে। ভাই বিশ্বাস করেন আমরা প্রতিদিনই কবিরাজ আনতেছি, কখনো এই কবিরাজ কখনো ওই কবিরাজ, অনেক কবিরাজ আনতেছি। কবিরাজরা আসে সাময়িক সময়ের জন্য আমার আম্মার শরীর থেকে এটা সরাই দেয় এবং তারা টাকা নিয়ে তারা চলে যায়, এবং এরপরে আমার আম্মার যেই সে আগের মতো অবস্থা হয়ে যায়। আমি আমার জীবনে এরকম কোনো ঘটনা দেখিনি যে দেখেন যখন একটা তাবিজ ব্যবহার করা হয়, তাবিজটা দেওয়া হয় যাতে ওই জিনটা মহিলার শরীরে ঢুকতে না পারে, কিন্তু দেখা গেল যে উনি নিজে তাবিজটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দেয়, মানে নিজের শরীরে তাবিজ উনি নিজে টান দিয়ে ছিঁড়ে ফেলে দেয়। মানে কতটা মারাত্মক এবং ভয়ঙ্কর রকমের চিন্তা ভাবনা তার মাথার মধ্যে ছিল।
আমার আম্মা তখন এরকম অবস্থার মধ্যে আমরা তখন সবাই কান্নাকাটি করে কি করা যায়, এমন করতে করতে এক সপ্তাহ পরে এরই মাঝে আমার আব্বা আমাদের মেম্বারের সাথে যোগাযোগ করতেছে। মেম্বারের সাথে যোগাযোগ করার পরে মেম্বারের মাধ্যমে আমার আব্বা একটা দারুণ খবর পায়, একটা সুখবর পায় এইটা মেম্বারকে নাকি আমার চাচি নাকি বলে, মানে চাচি মেম্বারের সাথে গোপনে গোপনে আলোচনা করে বা চাচি মেম্বারের কাছে যায় বা মেম্বার চাচির কাছে আসে, কারণ ওই চাচির সাথে মেম্বারের একটা ভালো সম্পর্ক আছে। পরে চাচি নাকি মেম্বারে বলেছে আমি বলে দিব কাকে দিয়ে কালো জাদু করাইছি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত হচ্ছে আমার স্বামীকে, আমার সন্তানদেরকে জেল থেকে বের করে আনতে হবে এবং তারা যে মামলা করেছে ওই মামলা তারা উঠিয়ে নিতে হবে। যদি তারা মামলা উঠিয়ে নেয় এবং আমার সন্তানদেরকে, আমার স্বামীকে আমার বুকে ফিরিয়ে দেয়, তাহলেই ধরেন আমি মামলা উঠিয়ে নিব। এই কথা এসে তখন মানে মেম্বার তখন আমার আব্বাকে বলে সন্ধ্যার দিকে, মাগরিবের দিকে। বলার সাথে সাথে আমার আব্বা বলে আমি এখনই মামলা উঠাবো, আমার বউয়ের জীবন বড়, আমি মামলা উঠাবো এবং আমার যে জায়গা সম্পত্তি আছে আমি সব তাদের নামে লিখে দেবো। আমি কিচ্ছু চাই না, শুধু আমি আমার বউয়ের জীবন চাই। আমার বউ মারা গেলে আমি এই জায়গা সম্পত্তি অর্থ এগুলি দিয়ে আমি কী করবো, আমার কিচ্ছু প্রয়োজন নেই। আমি সব কিছু দিয়ে দিব, কিন্তু আমার বউকে যাতে মুক্তি করে দেয়, আমার বউ যাতে ভালো হয়ে যায়, আমি কিচ্ছু রাখবো না। আমার আব্বা এরকম করে চিৎকার করে কান্নাকাটি করতে শুরু করে। মেম্বার তখন আমার আব্বারে বললো যে আপনি যান, তাহলে থানায় যান, থানায় গিয়ে মামলা উঠান। আমার আব্বা এই সন্ধ্যার সময় আমাকে নিয়ে থানা থেকে আমার বন্ধুদেরকে নিয়ে গেল এবং সে রাতের মধ্যে তারা মামলা তখন উঠাই ফেলে, মানে আমরা মামলা উঠাই ফেলি। মামলা উঠানোর পরের দিনে চাচি তখন করলো কি, মানে আমার ওই কাকারা বাড়িতে ফিরে আসলো, মানে আমার ওই চাচাতো ভাইরা বাড়িতে ফিরে আসলো, চাচা ফিরে আসলো এবং এসে তাদের আবারও সে আগের মতো হুমকি দুমকি, মানে কুকুরকে ঘরের মধ্যে আটকে রেখে ছেড়ে দিলে যে অবস্থা করে ঠিক সেই অবস্থা। এরই মাঝে মেম্বারের কাছে চাচি তখন বলে দিল যে কোন জায়গায় এই ঘটনা ঘটছে। তখন আমাদের গ্রাম থেকে অনেক দূরে, চট্টগ্রামের ভিতরেই পড়ছে কিন্তু অনেক দূরের কোনো একটা জায়গার এক মহিলাকে দিয়ে তাবিজ করাইছে। ওই মহিলার নাম বলে দিছে বা ঠিকানা দিছে। আমি আর আমার আব্বা তখন সেই ঠিকানা অনুসারে ওই মহিলার বাড়িতে গেলাম এবং মহিলার বাড়িতে যাওয়ার পরে মানে অবাক হয়ে গেলাম। ওই বাড়িতে গিয়ে মানে দেখলাম যে একটা ছোট্ট মেয়ে, যার বয়স হচ্ছে 12 থেকে হয়তো 13 বছরের, এইরকম একটা মহিলাকে দিয়ে, মহিলার এইরকম একটা মেয়েকে দিয়ে, মেয়ের শরীরে অর্ধানগ্ন, মানে শরীরে অর্ধেক কাপড় আছে অর্ধেক কাপড় নাই, এইরকম একটা মহিলাকে দিয়ে, মানে মেয়েকে দিয়ে একটা মহিলা জিন চালান করে। জানতে পারি ওই মেয়েটা নাকি ওই মহিলারই মেয়ে। পরে মহিলার কাছে গেলাম, যাওয়ার পর আমার আব্বা তখন বিস্তারিত বললো এই ঘটনা। মহিলা স্বীকার করলো যে হ্যাঁ আমাকে দিয়ে জিন চালান করাইছে, আমিই করছি। আমার আব্বা তখন বললো আমার ওয়াইফের অবস্থা তো ভালো না, এখন এটা কাটানোর উপায় কি? মহিলা তখন ডিরেক্টলি বললো 1 লক্ষ টাকা লাগবে, যদি 1 লক্ষ টাকা দেন এটা কাটাই দিব, আপনার ওয়াইফ ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ওয়াইফকে নিয়ে আসতে হবে, ওনাকে এখানে নিয়ে আসলে আমি কাটাই দিব। আমার আব্বা বলে একটু কমের মধ্যে কি হয় না? মহিলা বলে না 1 টাকাও কম হবে না, আর হলে আপনার অন্য কোথাও যান, অন্য কোথাও গিয়ে দেখেন, আমি যদি সরাই দিই তাহলে 1 লাখ টাকায় লাগবে, আর আমি ছাড়া এটা অন্য কেউ সরাইতেও পারবে না। আমার আব্বা তখন বাধ্য হয়ে বাড়িতে এসে টাকা ম্যানেজ করতে শুরু করলো। এরপরও চাচিরে কিছু বলে না, আমার চাচাতো ভাই বোনদেরকেও কিছু বলে না, কারণ হচ্ছে ওনারা যে মানে কবিরাজের ঠিকানা দিছে এটাই তো অনেক বড় কিছু। আমরা যদি কবিরাজের ঠিকানা না পাইতাম তাহলে তো আম্মু এইভাবেই মারা যেত, আমরা তো আম্মুকে বাঁচাতে পারতাম না। পরে আমার আম্মাকে তখন আমরা ওখানে নিয়ে গেলাম। 1 লক্ষ টাকা আমার আব্বা ম্যানেজ করলো, 50,000 টাকা ম্যানেজ করছে, ম্যানেজ করে গেছে এবং আরও 50,000 টাকা ম্যানেজ করে এর পরের দিন আবারও গেছে, মানে একদিনে হয় নাই, 2 দিন গেছে। দ্বিতীয় দিনে 1 লাখ টাকা দিছে। দেওয়ার পরে আমি মহিলা বলতেছে আমার আম্মাকে 11 দিন আনতে হবে, মানে ওনার কাছে 11 দিন আনতে হবে এবং ডেটগুলো লিখে দিয়েছে, অমুক তারিখে আনবেন, অমুক তারিখে আনবেন, অমুক তারিখে আনবেন। এবং আমরা যখন আমার আম্মাকে ওখানে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে ওই যে মেয়েটা আছে, মেয়েটার নাম নাকি আলিফা, মানে আলিফা নামের ওই মেয়েটার উপরেই মূলত জিনটা আসে এবং ওই মেয়েটাই কাজটা করে। তো আমার মায়ের হাতে পায়ের মধ্যে আপনার মেহেদি দিয়ে দেয় এবং বিভিন্নভাবে মাকে ধরে মন্ত্র পড়ে, মাথায় ফু দেয়, এগুলো করে 11 দিন আমরা 11 বার হচ্ছে আমার মাকে ওই মহিলার কাছে নিয়ে যাই এবং আলিফা মেয়েটার কাছে নিয়ে যাই। আমি দেখি না ভাই অবাক হয়ে যায় যে আলিফা মেয়েটা দেখতে এতটা সুন্দর, মানে এতটা রূপসী একটা মেয়ে যার দিকে এক নজর তাকালে চোখের দৃষ্টি সরবে না, এত সুন্দর মায়াবী চেহারার ওই মেয়েটা, শরীরটা যেন একেবারে দুধি আলতা এত সুন্দর একটা মেয়ে অর্ধনগ্ন হয়ে তার মায়ের সামনে বসে জিন চালানোর কাজ করে। এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো। তো যখনই আমার মাকে তারা চিকিৎসা করতো বা মাকে তন্ত্র মন্ত্র পড়ে মায়ের শরীরে ফু দিত, আমি আলিফা মেয়েটার দিকে তাকায় থাকতাম। মেয়েটাকে এত সুন্দর লাগতো যে এরকম একটা মেয়ে আমি চিন্তা করতাম, মনে মনে মেয়েটার দিকে তাকায় চিন্তা করতাম যে এমন একটা মেয়েকে যদি আমি আমার ঘরের বউ বানাতে পারি তাহলে আমার আল্লাহর কাছে আর কোনো কিছু চাওয়ার নাই। এত রূপসী, দেখতে শুনতে এতটা সুন্দরী, এরকম একটা মেয়েকে দিয়ে কেন তার মা জিন চালানোর মতো এরকম খারাপ কাজগুলো করে, মানে বুঝতে পারলাম না কেন কালো জাদু করে মেয়েটাকে দিয়ে এরকম ভাবে। তখন মেয়েটার সাথে আমার ছিলাম 11 দিন। আমার আম্মাকে আমরা ওইখানে নিয়ে যাইনি, মানে 11 বার। একটা সময় আমার আম্মা মোটামুটি প্রায় অনেকটাই সুস্থ হয়ে যায়।
সুস্থ আমার আম্মা বাড়িতে ফিরে আসে এবং ওই মহিলা তার মেয়েকে নিয়ে, মানে ওই মহিলা আলিফাকে নিয়ে আমাদের বাড়িতে আসে। এসে আমাদের বাড়ির চারপাশে মন্ত্র পড়ে আমাদের বাড়িটা বন্ধ করে দিয়ে যায়, বন্ধ করে দেয় এবং আলিফাকে আমরা খাওয়াই, আমাদের ঘরে রাখি। মেয়েটার সাথে যখন জিনটা আসে তখনই মেয়েটা অন্যরকম আচরণ করে। আর জিনটা না আসার পরে মেয়েটা এতটাই নম্র ভদ্র, এত সুন্দর করে কথা বলে যে মেয়েটার দিকে তাকালেই মনে হয় তাকেই থাকতে ইচ্ছে করে। মানে চেহারার মধ্যে এত মায়া, এত মায়ায় ভরা টুইটম্বর। যাই হোক, এরপর আমাদের বাড়ি থেকে চলে গেল। এই ঘটনার প্রায় আপনার 1.5 থেকে 2 মাস পরে, মানে এই ঘটনার 2 মাস পরে আমাদের এলাকাতে একটা মেলা হয়। মানে আমাদের এলাকাতে একটা হিন্দু পাড়া আছে, ওই হিন্দু পাড়ার মধ্যে মেলা হয়। তো হিন্দু পাড়ার ওই মেলার ভিতরে আমি তখন বিকেলবেলা মেলাতে গেছি। এবং বিকেলে মেলাতে যাওয়ার পরে আমি মানে মেলা দেখার জন্য গেছি, সচরাচর ওরকম মেলা দেখার জন্য যাই। এবং মেলাতে যাওয়ার পরে ভাই, মিষ্টি দোকানের সামনে, মেলাতে দেখবেন যেখানে মিষ্টি বেচে, হরেক রকমের মিষ্টি বেচে, ওই মিষ্টি দোকানের সামনে আমি হঠাৎ করে দেখি যে ওই আলিফা মেয়েটা দাঁড়ায় আছে। মানে মাথার মধ্যে ওড়না দিয়ে লাল একটা জামা পরে দাঁড়ায় আছে। এই সেই আলিফা, যেই আলিফা আমাদের বাড়িতে আসছিল, আমার আম্মাকে জিন চালান করছে, আমার আম্মাকে ভালো করছে। এবং যাকে আমি 11 বার, যার বাড়িতে গেছি, যাকে আমি 11 বার দেখছি, আমি মেয়েটার সাথে কথা বলছি, একই সাথে বসে আমরা একই টেবিলে খাবার খাইছি, এই মেয়েটাই দেখলাম যে ওই মিষ্টি দোকানের সামনে দাঁড়ায় আছে দেখা মাত্র। এবং সে একা, এই মেয়েটা কিন্তু অনেক বড় মাপের একজন কবিরাজ, তার সাথে অনেক লোকজন থাকে। তা এরকম একটা মেয়ে এখানে একা একা আসছে মিষ্টি কেনার জন্য। আমি গিয়ে সালাম দিলাম, আলিফা আসসালামু আলাইকুম। পরে আমার দিকে তাকে একটা মুচকি হাসি দিল। আমি বললাম, ভালো আছেন? বলে, হ্যাঁ ভালো আছে। আমি বললাম, আপনি এখানে আসছেন কেন? আপনার আম্মা আসছে? বলে, না। তাই আমি বললাম, কেন আসছেন? বলে, মিষ্টি খাওয়ার জন্য। আমি বললাম, মিষ্টি খাওয়ার জন্য আসছেন? ও আচ্ছা, তো আপনাদের বাড়ি এত দূরে, এত দূরে থেকে এখানে মিষ্টির জন্য আসছেন? বলে, হ্যাঁ মিষ্টি খেতে আসছে। আপনি কি আর কিছু বলবেন? মানে কথা যে আমি বলতেছি ও একটু বিরক্ত হচ্ছে। আর আরেকটা কথা হলো কি জানেন, আমাদের বাড়িতে যখন আসছিল বাড়ি বন্ধ করার জন্য, ওর উপরে যখন জিনটা থাকে তখন কিন্তু একটু এরকম মানে হার্ডলি কথা বলে। আর যখন জিন থাকে না তখন কিন্তু নর্মালি কথা বলে এবং খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খুব ভালো করে কথা বলে। এবং সেদিনকার কথাগুলো তার কেমন জানি একটু অন্যরকম ছিল, মানে মনে হচ্ছে যেন তার মাঝে কিছু একটা আছে। এবং সে আমাকে বলে, আপনি কি আর কিছু বলবেন? তো যখন এরকম করেই বললো, আমি তখন একটু লজ্জা পেলাম যে হয়তো আমি তার সাথে কথা বলতেছি, সে এটাকে ভালোভাবে নিচ্ছে না। পরে আমি পিছনে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে ও তখন মানে এখানে মিষ্টি কিনতেছে, মিষ্টি টিষ্টি কিনে অনেকগুলো মিষ্টি কিনলো, কিনে প্যাকেট নিয়ে সে চলে যাচ্ছে। আমি তারা ফলো করতেছি যে কোথায় যাচ্ছে। তো মেলাতে তো অনেক মানুষ, বিকালবেলা ওই মানুষের মধ্যে হঠাৎ করে কোন দিকে ঠয়ে গেছে আমি আর ওটা দেখি না। মানে এদিকে সেদিকে সব দিকে খোঁজাখুঁজি করতেছে, রে কোথায় গেল মেয়েটা। অনেক জায়গায় খুঁজতেছি, তারে আর আমি পাই না, ওই তারে আর পাইলাম না। না পাওয়ার পরে তা এই দিন আমি আবার চলে গেছি, সন্ধ্যার সময় বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে মানে ঠিকঠাক মতো ঘুমাইলাম। অ্যান্ড ঘুম থেকে ওঠার পরে আমার জিনিস মানে এই বিষয়টা আমার উপরে একটা মানে কেমন জানি মনে হচ্ছে, কি রে মেয়েটার সাথে আমার এত ভালো সম্পর্ক, আমাদের বাড়িতে আসলো, খাবার খাইলো, আমার সাথে উঠলো বসলো, এত মধুর একটা সম্পর্কের এই মেয়েটা মানে তাহলে আমার সাথে কথা বললো না কেন, আমাকে ইগনোর কেন করলো, এবং তার ব্যবহার এরকম কর্কট ভাষায় কেন ছিল। মানে ওনাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়েছে, মানে ওই আন্টির সাথে, আন্টির মেয়েটার সাথে আমাদের বাড়িতে আসছে। আমরা 11 বার ওনাদের বাড়িতে গেছি। তো সেখানে একটা পারিবারিক একটা ভালো সম্পর্ক হয় না, তো আন্টির সাথে একটা ভালো সম্পর্ক আমার হয়েছে। তো সেই সম্পর্কের সূত্র ধরে আমি তখন চিন্তা করলাম যে আমি আন্টির বাড়িতে যাব। তো আমি তখন একদিন মানে ওই দিনে আন্টির বাড়িতে গেছি, দিনের প্রায় 11টা থেকে 11:30 বাজে ওনার বাড়িতে পৌঁছাইছি। এবং পৌঁছানোর পরে তিনি আমাকে অনেক আদর করে। আন্টি আমাকে দেখে বলে, কী ব্যাপার জিসান, তুমি এখানে? আমি বললাম, আন্টি আসছিলাম। আলিফা কোথায়? বলে, আলিফা তো ঘুমাইতে আছে, রাতের বেলায় চালানের কাজ করছে, ঘুমাইতে আছে। তাই বলে, আন্টি একটু আলিফার সাথে কথা বলবো। পরে আমারে বলে, আচ্ছা ঠিক আছে। পরে আলিফারে ডাইকে তো তখন ঘুম থেকে উঠে, এবং উঠার পরে আমি তখন ঘরে গেলাম। ঘরে গিয়ে বললাম, কী ব্যাপার আলিফা, ভালো আছো? বলে, হ্যাঁ ভালো আছে। আপনি ভালো আছেন? আপনার মা ভালো আছে? আমি বললাম, হ্যাঁ আমার আম্মা ভালো আছে, আগের থেকেও মোটামুটি অনেকটা ভালো আছে। আচ্ছা আলিফা, আমি না তোমাকে একটা কথা বলতে চাই। অ্যান্ড এই সময়টাতে আমি যে আলিফার সাথে কথা বলি, আলিফার মা কিন্তু ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে। এটি কিন্তু ভাই আমি খেয়াল করতে পারিনি। এবং কথা বলতে বলে বললাম যে, আলিফা আমি কালকে বিকেলের একটা বিষয় দেখে অবাক হয়ে গেলাম। তুমি কালকে বিকেলে মিষ্টি কেনার জন্য আমাদের মেলাতে গেলা, অথচ ওখান থেকে তুমি মিষ্টি কিনে চলে আসলা। আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করলাম, তুমি আমার সাথে কথা বললো না কেন? এই কথাটা বলা মাত্রই ওর মা তখন পিছন থেকে এসে আমাকে ডাক দিল যে, জিসান উঠে আসো, তোমার সাথে আমার কথা আছে। অ্যান্ড ওই কথাটা শুনে কিন্তু আলিফা নিচের দিকে তাকে আছে, আলিফা কোনো কিছু বলে না। মানে ওর কাছে জিনিসটা অনেকটা অবাক লাগতেছে আর কি। পরে মা আমার ডাক দিয়ে বললো যে, জিসান এদিকে আসো, তোমার সাথে কথা আছে। আমি তখন বেরোইলাম। বেরোয়ার পর আমারে বলে যে, তুমি এখানে কেন আসছো? আমি বললাম, আন্টি এটা বলার জন্য আসছিলাম যে এই ঘটনা।
আন্টি বলে তুমি তো জানো যে ও এসবের কাজ করে, জানো? আমি বললাম হ্যাঁ জানি। বলে দেখো বাবা, তোমার আম্মা অসুস্থ ছিল, তোমার আম্মাকে সুস্থ করে দেওয়া আমাদের দায়িত্ব ছিল, আমরা তোমার আম্মাকে সুস্থ করে দিয়েছি, তোমার আম্মাকে ভালো করে দিয়েছি। এখন মেহরবানি করে তোমরা আর আমাদের সাথে কোনো যোগাযোগ রাখো না, এবং তুমি আর কখনো এই বাড়িতে আসো না। মানে ঠিক এরকম করেই বলতেছে। হ্যাঁ, আমি খুব বললাম আন্টি আপনি কি আমার উপরে রাগ করছেন? বলে না বাবা, রাগের বিষয় না, আমি যেটা বলছি সেটাই, তুমি আর কখনো আমার বাড়িতে আইসো না। তাই বললাম আন্টি কালকে আলিফা যে ওইখানে গেল, কার সাথে গেল? পরে বলে এই বিষয় নিয়ে আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না, যা বলার বলে ফেলছি, তুমি এখন আমাদের বাড়ি থেকে বের হবা, এরপরে তোমার আম্মার কোনো সমস্যা ছাড়া তুমি আর আমাদের বাড়িতে আসবে না। আমার কথা কি তুমি ক্লিয়ার বুঝছো? আমি বলি জি আন্টি বুঝছি। বলে তাহলে বেরিয়ে যাও। এভাবে অপমান করে উনি তখন ওনার বাড়ি থেকে আমাকে বের করে দিল। বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমি তখন বেরিয়ে গেলাম, এবং যাওয়ার পরে বাড়িতে আসতেছি এবং চিন্তা করতেছি বিষয়টা কি হচ্ছে। ভাই আমি সারাটা দিন না খালি এই বিষয়টাই চিন্তা করতে থাকি, যেটা কি আমি কি দেখলাম, কি হইলো। এরকম চিন্তা ভাবনা করতে করতে একটা পর্যায়ে আমি বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া করলাম, রাত হলো, ঘুমিয়ে গেলাম। নর্মালি যেভাবে প্রতিদিন ঘুমাই এভাবেই ঘুমাইলাম, এবং আমি নিজে নিজে ওয়াদা করলাম যে আমি আর কোনোদিনও আলিফাদের বাড়ির দিকে যাব না, বা যেহেতু আন্টি বিষয়টাতে রাগ করছে আমি আর কখনোই তাদের সাথে কোনো যোগাযোগ রাখবো না, যতটুকু সম্পর্ক হয়েছে এবং সম্পর্কটা ওখানে আমি সমাপ্ত করে দিয়ে চলে আসবো। অ্যান্ড তখন ভাই দেখা গেল কি ওই রাতের বেলায় আমি স্বপ্নে দেখতে শুরু করি। স্বপ্নে দেখতে শুরু করে ভাই খুবই খারাপ একটা স্বপ্নে দেখি, অনেক বয়স্ক একটা লোক, যার বয়স অনেক বেশি, ওই বয়স্ক একটা লোক আলিফাকে দর্শন করতেছে। একটা গাছের ঢালের মধ্যে, শোয়াই আলিফার সাথে খারাপ কাজ করতেছে, যেটা বলে আপনার যৌনচারিতা যেটাকে বলে, এরকম খারাপ কাজ করতেছে। আমি গাছের নিচে দাঁড়াইছি, আমি কিন্তু গাছে উঠতে পারি না, এবং নিচ থেকে আমি বারবার বলতেছি যে এইটা আপনি কি করেন, এইটা আপনি কি করেন, এইরকম আপনার মেয়ের বয়সে একটা মেয়ের সাথে এটা কি করেন। ওই লোকটা আমার বলে তুই এখান থেকে যা, এখান থেকে যা, এদিকে তাকাবি না, এখান থেকে যা। আমি গাছে উঠতে পারি না, এবং আলিফা ওই গাছের ঢাল থেকে আমাকে চিৎকার করে বলতেছে যে জিসান ভাই আমারে বাঁচান, জিসান আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এই কুত্তাটা আমাকে শেষ করে ফেলতেছে, আমাকে বাঁচাও, এরকম করে ও কথা বলতেছে। তো আমি তখন ঢিল মারি, এরকম নিচ থেকে ঢিল মারতেছি, উপরের দিকে ঢিল মারতেছি, এবং সুর সুর করে চিৎকার করতেছি। একটা পর আমার আম্মা তখন পাশের ঘর থেকে আমাকে ডাক দিল, এই জিসান, জিসান রে। ডাক দেবো কিন্তু ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমার আম্মা বলে কিরে বাবা কি হয়েছে? আমি তখনও মায়ের কোনো কিছু বললাম না, বাইরে গেলাম, হাত মুখ ধুলাম, ধুয়ে এসে আমি শুইলাম। এটা কি দেখলাম, একটু পরে ফজরে আজান দিল, আমি মসজিদে গিয়ে নামাজ পড়লাম, এবং সারাটা দিন এটাই চিন্তা করতেছি যে আসলে আমার সাথে এটা কী হচ্ছে, আমি এরকম স্বপ্নটা কেন দেখলাম। আপন ভাই এর পরের দিন এর পরের রাতে আমি একইভাবে স্বপ্নটা আবারও দেখি। সেদিন দেখি ওকে একটা ঘরের ভিতরে, আমার সামনে একটা ঘরের ভিতরে টেনে নিয়ে দরজা আটকাই দিয়ে ওকে দর্শন করতেছে, এবং ওই দর্শনের শব্দ আমি বাইরে থেকে শুনতেছি। ও চিৎকার করে কান্না করতেছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, ওই জানোয়ারটার হাত থেকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আর নিতে পারতেছি না, আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও, এরকম করে চিৎকার করে। এবং দ্বিতীয় দিন এটা দেখার পরে আমি তখন আমার মাকে বিষয়টা কিছুটা জানাইলাম যে মা এমন এমন ঘটনা আমি এগুলো স্বপ্নে দেখি। আমার আম্মা বলে খবরদার চুপ, আজকের পর থেকে এই কথাগুলো কারো কাছে বলবি না, এবং যা দেখার দেখছিস হয়তো তুই মেয়েটাকে নিয়ে চিন্তা করিস, এই মেয়েটাকে নিয়ে তুই ভাবিস, এবং বেশি ভাবার কারণে হয়তো মেয়েটার সাথে তোর এরকম কিছু হচ্ছে বা এটা তুই স্বপ্নে দেখতেছিস। আচ্ছা বাদ দে, এটা নিয়ে কোনো কথাবার্তা বলিস না, এবং এটা এখানেই বন্ধ রাখ, আমার আম্মা আমাকে বললো। তো আম্মা এটা আমাকে বলার পরে আমি তখন চুপ হয়ে গেলাম, কিছু করলাম না। কিন্তু আপন ভাই প্রতিদিন রাতে প্রতিটা রাতে আমি এটা স্বপ্নে দেখতেছি, এবং এই স্বপ্নটা দেখতে 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 ভাই আমি ঘুমাইতে পারতেছিলাম না। আমার চোখের ঘুমটা হারাম হয়ে গেছে, এমন একটা অবস্থা যে এটা কি হইতেছে, এবং আমি একটা রাতও ঠিকমতো ঘুমাইতে পারি না। প্রতিটা রাতে এই স্বপ্নটা দেখি, এবং স্বপ্নটা দেখলে পরে আমার সারাটা রাত ভীষণ ভীষণ রকমের কষ্টে কাটে, আর চোখে ঘুম আসে না, এবং এটা নিয়ে শুধু চিন্তা করতে থাকি যে এটা আমি কেন দেখতেছি, কী কারণে দেখতেছি। রাতের বেলায় ঘুমোতে পারি না, চেহারাটা অনেক খারাপ হয়ে যায়। আম্মা আমারে বলে কি রে, আমি দোকানে যাই, দোকানে গিয়ে আমি ঝিমাই, আমাদের সারের দোকানে গিয়ে আমি ঘুমাই, দোকানে গিয়ে শুয়ে থাকি, এবং শরীরটা অনেকটা দুর্বল হয়ে যায়, হয় না একটানা অনেকদিন রাতে না ঘুমাইলে। আমার আম্মা তখন বলে এরকমটা কেন হইতাছে, এরকমটা কি কারণে হচ্ছে, তুই ডাক্তার দেখা। আমি বলি ডাক্তার দেখে কি হবে? পরে আমাকে আম্মা সাইকোলজিস্ট আছে ওনাদের কাছে নিয়ে যায়, মানসিক ডাক্তারের কাছে, এবং মানসিক ডাক্তার আমাকে দেখে কিছু ওষুধ টষুধ দেয়, ওগুলা খাই, কিন্তু এতে কোনো কাজে হয় না। আমি প্রতিনিয়ত এই স্বপ্নটা দেখে যাচ্ছি, ওরে আমার সামনে দর্শন করে, আমার সামনে থেকে ওকে টেনে নিয়ে যায়, ওর সাথে খারাপ কাজ করে, ওর সাথে এটা করে ওইটা করে, এই জিনিসগুলো আমি প্রতিটা মুহূর্তে মুহূর্তে স্বপ্নে দেখতে থাকি, এবং ওই স্বপ্নগুলো একটা সময় আমাকে এতটাই পাগল করে তোলে যে ওর জন্য আমার মায়া লাগতে শুরু হয়। আমি দিনের বেলা ওর জন্য কান্না করি, যে রাতের বেলা আমি কি দেখলাম, মেয়েটার সাথে এরকম হইতেছে, আমি কান্না করি দিনের বেলায়।
একটা পর্যায়ে এরকম করতে করতে একজন কবিরাজ আছে, নাম হচ্ছে আলী কবিরাজ, মানে অন্য কবিরাজগুলোর তুলনায় এই কবিরাজটা অনেকটা ভালো আর কি, একজন আলী কবিরাজ। তো ওনার ঠিকানা, মানে আমার আম্মা যখন অসুস্থ হয় এই কবিরাজটার কাছে আমরা যাই এবং কবিরাজটা আমার আম্মাকে দেখে। তো কবিরাজের আচার ব্যবহার অনেকটা ভালো ছিল। যেহেতু আমি আলিফার কাছে যেতে পারবো না, আলিফার মায়ের কাছে যেতে পারবো না, তখন ওই আলী কবিরাজের কাছে আমি একদিন যাই। আপনার বিকেলবেলা আলী কবিরাজের বাড়িতে যাই, যাওয়ার পরে উনি আমাকে দেখেইছেন, আমাকে বলে তোমার আম্মা এখন সুস্থ আছে? আমি বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ আম্মা অনেক ভালো আছে। পরে আমি বললাম যে মানে কবিরাজ সাহেব, আমার আম্মা তো ভালো আছে কিন্তু আমি ভালো নাই। আমাকে বলে কেন, তোমার কি হয়েছে? আমি তখন ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো ওনাকে বলতে থাকি। ওনাকে বলার পরে তিনি আমাকে বলে ঠিক আছে তুমি থাকো, আমি মাগরিবের নামাজ পড়ে চালান দিব। তাই উনি মাগরিবের নামাজ পড়ে এবং আমি মাগরিবের নামাজ পড়ি। নামাজ শেষে উনি যেখানে বসে চালান দেয় ওই চালানের রুমে যায়। রুমে যাওয়ার পরে তিনি তখন কোরআন শরীফ খুলে কি জানি করে আমাকে বলতেছে যে জিসান, এই মেয়েটা তোমার কাছে সাহায্য চাচ্ছে। এমনিই বলে। আমি তখন বললাম কেন, আমার কাছে কেন সাহায্য চাইবে? বলে এই মেয়েটার 13 বছর বয়স থেকেই, 13 বছরেরও আগের থেকে এই মেয়েটাকে তার মা একটা বয়স্ক জিনের সাথে শারীরিক সম্পর্ক করাচ্ছে। আমি বললাম আপনি এটা কি বলেন? বলে হ্যাঁ, একটা বয়স্ক জিনের সাথে তার মা এই জিনটাকে বশে আনার জন্য এবং জিনদেরকে বশে আনার জন্য অনেক খারাপ কাজ করতে হয়, অনেক মানে আপনার কি বলে অনেক শিরিক করতে হয়, অনেক কুফরি করতে হয়। এই জিনিসগুলো মানুষ করে জিনকে বশে আনে। তো এই মেয়েটাকে দিয়ে এই ধরনের কাজগুলো তার আম্মা করাইতো এবং কন্টিনিউয়াসলি এখনও করাচ্ছে। জিনটা যখনই ইচ্ছা তখনই এই বয়স্ক জিনটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে, মেয়ের সাথে খারাপ কাজ করে এবং সেখান থেকে মেয়েটা হয়তো তোমাকে দেখেছে, তোমাকে ভালো লেগেছে, তার ভিতরের যে আত্মাটা ছিল ওই আত্মাটা তোমার কাছে সাহায্য চাচ্ছে। আমি তখন বললাম যে আমি মেয়েটাকে কিভাবে সাহায্য করতে পারি? উনি আমাকে তখন বললো যে তুমি কি মেয়েটাকে সাহায্য করতে চাও? আমি বললাম হুজুর, আমি আমার জীবন দিয়ে মেয়েটাকে সাহায্য করতে চাই, কারণ এই মেয়েটার জন্য আমি না ঘুমোতে পারি না। আমার মেয়েটার জন্য অনেক কষ্ট হয়। বিশ্বাস করেন, মেয়েটা যদি ভালো হতো, সে যদি কবিরাজ না হতো, আমি তারে বিয়ে করতাম এবং তারে বিয়ে করে আমি তার সাথে একটা সংসার করতাম। উনি তখন আমাকে বলে সত্যি কি তোমার মনে মেয়েটার জন্য এত মায়া, এত ভালোবাসা? আমি বললাম হ্যাঁ, এই মেয়েটার জন্য সত্যি আমার অনেক মায়া, অনেক ভালোবাসা। আমি মেয়েটাকে এই খারাপ জগৎ থেকে ফিরিয়ে আনতে চাই এবং তার সাথে আমি একটা সংসার বাঁধতে চাই। তিনি তখন আমাকে বললো যে ঠিক আছে, তোমার কথা আমি মানলাম এবং তোমার কথা আমি শুনলাম, কিন্তু এটা কোনো সহজ কাজ নয়, এটা অনেক বড় একটা কাজ এবং এই কাজটা তুমি মুখের ফাঁক দিয়ে যেরকম বলে ফেললা যে আমি এটা করতে চাই, তুমি যেটা করতে চাও এই করতে চাওয়ার মাঝেও না অনেক কিছু আছে, তুমি সহজ এটা করতে পারবা না এবং এটার জন্য তোমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক কাঠগড় পোড়াতে হবে, অনেক ঝামেলা করতে হবে। তুমি কি পারবা এই ঝামেলার সম্মুখীন হয়ে এত কিছু ত্যাগ স্বীকার করে এই মেয়েটাকে বাঁচাতে? আমি বললাম এই মেয়েটার জন্য যদি আমার জীবনও দেওয়া লাগে আমি তাও দিতে রাজি আছি, কিন্তু মেয়েটাকে বাঁচানোর জন্য, মেয়েটাকে ওই খারাপ জিনের হাত থেকে রক্ষা করার জন্য আপনি আমাকে ঠিক যেটা করতে বলবেন আমি সেটাই করব। তিনি বলে আমার প্রথম শর্ত, মানে প্রথম কাজটা খুব ভয়ঙ্কর হবে, দেখো তোমার দ্বারা করা সম্ভব হবে কিনা। মানে প্রথমত তুমি যে একজন সাহসী মানুষ এইটা প্রমাণ দিতে হবে, একটা সাহসী মানুষ এই প্রমাণটা দিতে হবে, যার জন্য প্রথমত তোমাকে একটা ভাঙা কবরে, অনেক ধরনের কবর হয় না যে আমাদের গ্রামের বাড়িতে অনেক কবর থাকে, বলে যে কোনো একটা ভাঙা কবরে তোমাকে 1 রাত যাপন করতে হবে। তুমি ওই ভাঙা কবরে যাবা এবং যাওয়ার সময় আমি তোমাকে কিছু জিনিস সাথে দিব, এই জিনিসগুলো নিয়ে তুমি ভাঙা কবরে যাবা এবং যাওয়ার পরে একটা টাইম দিব, ওই টাইম থেকে সূর্য ওঠা পর্যন্ত ওই ভাঙা কবরে থাকবা এবং ওই ভাঙা কবরে থাকা অবস্থায় তোমার সাথে যা হবে, তোমার সাথে যেটা হবে তুমি মানে সহ্য করতে হবে। তোমার সাথে ওই রাতের বেলায় হয়তো ভয়ানক কিছু ঘটতে পারে, অনেক ভয়ানক কিছু ঘটতে পারে যেটা তোমার চিন্তা ভাবনার বাইরে, এরকমও কিছু ঘটতে পারে এবং ওই ঘটনাগুলো ঘটার পরও তোমাকে ওখানে স্থির থাকতে হবে এবং পুরোটা রাত তোমাকে ভাঙা কবরে কাটাতে হবে এবং ভাঙা কবরে কাটানোর পরে তোমার 1 ক্রাইটেরিয়া পূরণ হবে, মানে একটা শর্ত পূরণ হবে। এরকম 3টা শর্ত যদি তুমি পূরণ করতে পারো তাহলে মেয়েটা, তার মা, তার ওই জিন, তার ওই সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসবে এবং মেয়েটা এসে তোমার সাথে সংসার করবে। আমি বললাম আপনি এটা আমাকে বলতেছেন, আমি এটা করব, এত যদি আমার জীবনও চলে যায় তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাছে তো খুব বেশি টাকা নাই, এই কাজগুলো যে আপনি করবেন আপনাকে টাকা দিতে হবে না। তিনি আমাকে বলে যে না,
তুমি আমাকে 1 টাকাও দিতে হবে না। তোমার মনের ভিতর এই আলিফা মেয়েটার জন্য যেমন মায়া জন্মেছে, ঠিক তেমনি আমারও না আমার এই মেয়েটার প্রতি মায়া জন্মেছে। আমার নিজেরও একটা মেয়ে আছে, তাই আমি আমার নিজের মেয়ে মনে করে মেয়েটার জন্য উপকারটা করতে চাই, এবং তুমিও যদি তোমার জায়গায় দাঁড়িয়ে মেয়েটাকে উপকারটা করো আমি অনেক খুশি হব। আমি বললাম, আলী কবিরাজ, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। আমি ওয়াদা করলাম, এই নালে যদি আমার জীবনও চলে যায় আমি আমার জীবন দিয়ে দিব, তারপরেও আমি আলিফাকে এই শয়তানের রাজ্য থেকে মুক্ত করব। একটা স্বাধীন পৃথিবীতে আমি আলিফাকে বাঁচতে দিব। আমার বউ সাজিয়ে আমি আলিফার সাথে আমার বাকি জীবনটা কাটাবো। 1 পলক 2 পলক 3 পলক দেখো ওই মেয়েটার প্রতি আমি এতটাই আকৃষ্ট হয়ে যাই যে আমি আমার নিজের জীবন বাঁচিয়ে রাখতেও দ্বিধা করি। এমন করে আমি একটা ভাঙা কবর সিলেক্ট করি, এবং ওই ভাঙা কবর সিলেক্ট করার পরে আমি আলী কবিরাজের সাথে ফোনে কথা বলি। মোবাইল ফোনে ওনার সাথে কথা হওয়ার পরে তিনি আমাকে বলে, হ্যাঁ কবর যদি ঠিক থাকে তাহলে তুমি আসো। পরে আমি ওনার বাড়িতে আবারও আসি। আসার পরে তিনি আমাকে একটা কালো পলিথিনের ভিতরে কি দেয় এটা আমি জানি না। একটা কালো পলিথিনের ভিতরে কী কী জানি দেয়। আমার কাছে যেটা মনে হলো যে ভিতরে সম্ভবত চুল, লোহা, এরপরে হচ্ছে গিয়ে আপনার যে কয়লা, এরকম কিছু আছে। এরকম কিছু একটা যেটা পলিথিনে পেঁচিয়ে এটা আমাকে দেয়। বলে এটা নিয়ে তুমি সারা রাত ওখানে থাকবা, এবং থাকার পরের দিন সকালবেলা তুমি এটা নিয়ে আমার কাছে আবার চলে আসবা। তুমি কিন্তু আর বাড়িতে যাবা না, ওই কবরস্থান থেকে ডিরেক্টলি আমার বাড়িতে আসবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে ওনার বাড়ি থেকে এটা নিলাম। আমি যখন ওনার বাড়ি থেকে এটা নিচ্ছি তখন আসর আজান দেবে। রাস্তার মধ্যে এসে আমি আসরের নামাজ পড়ছি। আমি আসরের নামাজ পড়ে জিনিসটা নিয়ে আবার আমি যাচ্ছি, এবং যাচ্ছি তো আমার মনের ভিতরে একটা ভয় কাজ করতেছে যে আসলে এটা তো কোনো নর্মাল বিষয় না। একটা কবরে সারা রাত থেকে এবং ওই কবরে সারা রাত থাকার পরে এই জিনিসটা নিয়ে আসা বা তো খুব ডিফিকাল্ট বা অনেক কঠিন একটা বিষয়। এরপরেও মনের ভিতরে সাহস রেখেছি যে জীবন যেহেতু বাজি রাখছি তাহলে আর কঠিন আর সহজের দিকে তাকায় লাভ নাই। দেখতে দেখতে প্রায় মাগরিবের আজান দিলাম। তখন মাগরিবের নামাজ পড়লাম। উনি আমাকে বললো এশার নামাজ পড়ে আমি কবরস্থানে চলে যাওয়ার জন্য। পরে আমি মাগরিবের পরে খাওয়া দাওয়া করছি, করে মারে বললাম যে মা আমি আজকে ঘরে আসবো না, আমার একটা বন্ধুর সাথে ঘুমাবো। মা আমারে বললো যে তোর তো একটু সমস্যা আছে, তা তোর বন্ধুর সাথে ঘুমানোর দরকার কি, তুই ঘরেই ঘুমা। আমি বললাম যে না, আমি আমার বন্ধুর সাথেই ঘুমাবো, আজকে আমি ঘরে ঘুমাবো না। এই কথা মাকে বলার পরে আমি তখন ওই পোটলাটা হাতে নিয়ে আমি তখন ওই মাগরিবের এশার নামাজটা পড়লাম। এশার নামাজটা শেষ করে আমি কিন্তু খাওয়া দাওয়াও করি নাই। কেমন জানি একটা ভিতরে সব কিছু শুকিয়ে যাচ্ছিল। আস্তে আস্তে করে আমাদের কবরস্থানের দিকে যেতে থাকি, এবং ওইখানে একটা ভাঙা কবর আমার আগেই সিলেক্ট করা ছিল। ওই ভাঙা কবরে থাকার জন্য আমি তখন প্রিপারেশন নিচ্ছিলাম। মোবাইল ছিল হাতে, মোবাইলের আলো দিয়ে সব কিছু ঠিকঠাক করে ওই জিনিসটা উনি আমাকে যেখানে রাখতে বলছে ওইখানে রেখে আমি তখন আল্লাহর নামের উপরে তোয়াক্কা করে ভাঙা কবরে শুয়ে পড়লাম। কবরের ভিতরে আপন ভাই, আমি জানি না আপনি কতটুকু বিশ্বাস করবেন, সে ভাঙা কবরে এখনো কঙ্কাল আছে। একটা মানুষের শরীরের হাড় এখনো আছে, দেখা যাচ্ছে। ঠিক এইরকম একটা বয়স্ক মানুষের ভাঙা কবরে আমি তখন চোখটা বন্ধ করে শুয়ে পড়লাম এবং দোয়াই পড়তেছিলাম। আমি যতটুকু দোয়া পারতেছি বা উনি আমাকে যে দোয়াগুলো শিখিয়ে দেয় ওই দোয়াগুলো আমি তখন পড়তেছি, এবং দোয়াগুলো পড়ে কবরস্থানে শুয়ে আছি। আমি তো জানি না কয়টা বাজে। একটা সময় আমি হঠাৎ করে খেয়াল করে দেখলাম যে আমি আমার শরীর আর নাড়াচাড়া করতে পারি না। আমার হাত আমি চাইলে উপরের দিকে উঠাইতে পারি না, এবং হাত চাইলে আমি নিচে নামাইতে পারি না। আমার হাত পা নাড়াতে পারি না। আমি ভাঙা কবরের সাথে একেবারে ফিটিং হয়ে গেছি। আমি ডাইনে বামে সরতে পারি না। এমন একটা অবস্থা যে আমার হাতের মধ্যে যে জিনিসটা আছে এটার আমি মুট করে ধরতে পারতেছি না। ঠিক ওই মুহূর্তে আপনার এরকম একটা শব্দ, যে শব্দটা আমি আমার জীবনে কখনো শুনি নাই। এইরকম একটা ভয়ঙ্কর রকমের একটা শব্দ আমি তখন শুনতে পাই। এত ভয়ঙ্কর বলার মতো না। এইরকম ভয়ঙ্কর একটা শব্দ আমার কানে তখন আসে, এবং ওই শব্দটা শোনার পরে আমার মনে হয় জীবন আমি কোনোদিন কোনো মিউজিকে এরকম ভয়ঙ্কর শব্দ শুনি। আমি অনেক হরর মুভি দেখেছি বা হরর ভিডিও দেখেছি, কিন্তু এরকম ভয়ঙ্কর কোনো সাউন্ড আমি আমার জীবনে কখনো শুনি না। এই প্রথম এই সাউন্ডটা আমি শুনতে পাই, এবং এই সাউন্ডটা শোনার পরে যদি আমি সত্যি উঠতে পারতাম তাহলে আমি ভাঙা কবর থেকে উঠে আমি দৌড় দিতাম, কিন্তু আমার উঠার কোনো শক্তি ছিল না। আমি চোখের সামনে সব কিছু দেখতে পাই, বাট আমি আমার শরীরটাকে কোনোভাবেই নাড়াচাড়া করতে পারতেছি না। মুহূর্তের মধ্যে ভাই আমার গলাটা শুকিয়ে গেল। আমি আল্লাহকে ডাকতে শুরু করে চিৎকার করে, কিন্তু আমার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। আমি কোনো শব্দ বের করতে পারি না, এবং এত পরিমাণে ভয় পাইতেছি। এবং হঠাৎ করে দেখলাম আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। এবং মনে হচ্ছে আকাশটা ফেটে যাবে। আকাশটা ফেটে যাবে এইরকম একটা অবস্থা। আমি তাকায় আছি, এবং আকাশের ওখান থেকে আকাশ থেকে আমার কাছে মনে হয় আকাশ ছিদ্র হয়ে এরকম ভয়ঙ্কর একটা চেহারা
আমি আসলে মানে আমার যখনই এই কথাগুলো মনে হয়, আমি এখনো মনে হয় যেন মানে নিজেকে ঠিক রাখতে পারি না। এরকম ভয়ঙ্কর এত বিশ্রী কুৎসিত একটা চেহারার মহিলা তখন আমার কাছে আসে, মানে আমার দিকে আসে। আমি জাস্ট ওইটার দিকে তাকে আর চোখগুলো বড় বড় করছি, এটুকুই আমার মনে আছে, আর কোনো কিছু কিন্তু আমার মনে নাই। এবং আমি সেখানে জ্ঞান হারিয়ে ফেলি, মানে ওই ভাঙা কবরে তখন জ্ঞান হারিয়ে ফেলি। এবং একটা পর্যায়ে হঠাৎ করে আমার চোখের মধ্যে আলো পড়তেছে, মানে সূর্যের আলো পড়তেছে। আমার তখন জ্ঞান ফিরে আসছে। আসার পরে আমি দেখতে পাই যে আমার একটা হাতে, মানে একটা হাত রক্তাক্ত অবস্থায় হয়ে আছে, মানে ভেঙে গেছে বা এরকম একটা মানে রক্ত জমা আছে, মানে হাতটা প্রায় অনেকটাই ভেঙে গেছে। আমি তখন খুব কষ্ট করে হাতটা নিয়ে কবর থেকে উঠলাম, এবং উঠার পরে বাকি যে ভালো হাতটা আছে ওই হাতটা দিয়ে আমি তখন এই জিনিসটা নিলাম, মানে যেই পোটলাটা উনি আমাকে দিল। এবং পোটলাটা আমি হাতে নেওয়ার পর আমার কাছে মনে হলো যে পোটলার ভিতরে যে জিনিসটা আছে বা যে জিনিসগুলো ছিল এগুলো মনে হয় স্বর্ণের হয়ে গেছে, মানে সূর্যের আলোতে ওই কালো পলিথিনের ভিতরে চকচক করতেছে, কিছু একটা বোঝা যাচ্ছে। তা আমি আর কিছু বললাম না, তখন আস্তে আস্তে করে আমি আমার মানে গেঞ্জি দিয়ে আমার হাতটাকে বাঁধছি, মানে হাতে প্রচুর ব্যথা পাইছি। এবং আস্তে আস্তে করে ওই কবিরাজের বাড়ির দিকে যেতে শুরু করলাম, আলী কবিরাজের বাড়িতে। এবং আলী কবিরাজের বাড়িতে যাওয়ার পরে উনি আমার জন্য অপেক্ষা করতেছে। আমি যাওয়া মাত্র উনি আমাকে জড়াই ধরলাম, আমার কপালে চুমো দিল, আমাকে বলে, বাবা তুমি ঠিক আছো? আমি বললাম, হ্যাঁ আমি ঠিক আছি। আমাকে বলে, দাও তুমি এদিকে আসো, হাতের জিনিসটা দাও। হাতের জিনিসটা নিলাম, উনি আমাকে এটা নিয়ে গেল। এবং নিয়ে যাওয়ার পরে মানে এরপরে মানে আমি আর আলী কবিরাজকে ছাড়া আর কোনো কিছুই বুঝি না। মানে এই ঘটনার পরে মানে আমি আর বাড়িতে যাই না, আমি আর ঘরে যাই না, আমি সারাক্ষণ আলী কবিরাজের সাথে থাকি। উনি আমাকে যেটা করতে বলে আমি সেটাই করি। এবং একটা পর্যায়ে তিনি আমাকে দিয়ে জিন চালান দেয়। যেই কাজটা আলিফাকে দিয়ে আলিফার মা করতো, এই সেম কাজটা আলী কবিরাজ তখন আমাকে দিয়ে করতে শুরু করে। বাট আমি এগুলো বুঝতে পারি যে আমার সাথে এইগুলো হচ্ছে, কিন্তু আমি কোনো কিছু করতে পারি না, কারণ আলী কবিরাজ আমাকে যেটা করতে বলে আমি সেটাই করি। এইভাবে দীর্ঘ প্রায় 7 মাসের মতো আমি আলী কবিরাজের আন্ডারে থাকি। 7 মাস পরে আমার পরিবার, মানে আমার আব্বা আম্মা তখন একরকম থানা থেকে পুলিশ এনে আমাদের এলাকার লোকজনকে নিয়ে ওই আলী কবিরাজের কাছ থেকে জোর করে আমাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে না, আরেকটা কবিরাজের বাড়িতে নিয়ে যায়। এবং সেই কবিরাজের বাড়িতে নিলে পরে কবিরাজ আমার হাতে তাবিজ পরায় দেয়, আমার গলায় তাবিজ পরায়, এবং আমাকে মন্ত্র সন্ত্র দিয়ে অনেক কষ্ট বলে আমাকে ঠিক করে। ঠিক করে তিনি আমাকে জিজ্ঞেস করে যে তোমার জীবনে কি কি হয়েছিল। আমি তখন অতীত থেকে শুরু করে এই পর্যন্ত আলিফার সাথে যা ঘটেছে এগুলোও বললাম, এবং আলী কবিরাজ আমাকে যেটা শিখিয়ে দিল আমি সেটাও বললাম। ওই কবিরাজটা আমাকে বলে, বাবা রে, আসলে এই দুনিয়াটা একটা ধোঁকা, এই দুনিয়াটা একটা স্বার্থের খেলা। আলিফার মা যেমন স্বার্থের কারণে আলিফাকে দিয়ে এই ধরনের কাজগুলো করাচ্ছে, মা হয়ে মেয়ের সাথে যেটা করাচ্ছে, একইভাবে তুমি একজন মানে বিপদগ্রস্ত মানুষ আলী কবিরাজের কাছে গেলা, আলী কবিরাজে একইভাবে তোমাকে দিয়ে একটা স্বার্থ হাসিল করেছে। আমি বললাম, কেমন স্বার্থ? বলে, তুমি যেই কাজটা করেছো বা যেই জিনিসটা তুমি কবরে নিয়ে শুয়েছিলা এবং শোয়ার পরে যে জিনিসটা তুমি আলী কবিরাজের হাতে উঠে দিছো, এইটার দাম এই পৃথিবীতে কয়েকশো কোটি টাকা। আমি বললাম, কি বলেন? বলে, হ্যাঁ, এবং ও ওই জিনিসটা দিয়ে সারা জীবন তার এই তান্ত্রিক কাজ সে চালিয়ে যেতে পারবে। আসলে সে ওই আলিফাকে সাহায্য করে নাই বা তোমাকে আলিফার কাছে যাওয়ার জন্য কোনো রকমের হেল্প করে নাই, এইটা সে করে নাই। মূলত সে তার নিজের স্বার্থের জন্য তোমাকে ওই ভাঙা কবরে রাত কাটিয়েছে, এবং ওই তান্ত্রিকদের একটা বড় ধরনের ক্ষমতা সে অর্জন করেছে। আমি তখন বললাম, কি বলেন আপনি? আলী কবিরাজ আমার সাথে এটা করেছে? বলে, হ্যাঁ এটাই করেছে। এরপরেও শুধু তাই নয়, তোমাকে ছেড়ে দেয় নাই, তোমাকে রেখে সে তোমাকে দিয়ে অনেক কিছু সাধন করেছে। যাই হোক বাবা, আমি তোমাকে একটা কথা বলি, এই মেয়েটা যদি তোমাকে ভালোবাসে, দেখো এই পৃথিবীতে ভালোবাসা বড় অদ্ভুত, ভালোবাসা অনেক বড় বিষয়। এই মেয়েটা যদি তোমাকে ভালোবাসে তাহলে মেয়েটা তোমাকে এমনিই চলে আসবে। আর তার মা যদি তাকে তন্ত্র মন্ত্র দিয়ে তাকে আটকায় রাখে, ভালোবাসার কাছে কোনো তন্ত্র মন্ত্র কোনো কিছুই থাকে না। তুমি নামাজ পড়ো, তুমি আল্লাহর কাছে যাও, এবং আল্লাহ তোমাকে, মেয়েটাকে যদি তুমি ভালোবেসে থাকো তো আল্লাহ ওই মেয়েটাকে তোমার কাছে এনে দিবে। এই বলে তিনি আমাকে ফুটু দিয়ে আমার শরীরে তাবিজ টাবিজ দিয়ে ওনার বাড়ি থেকে আমাকে বিদায় করলো। আমি তখন আমার বাড়িতে আসছি, এবং আসার পরে আমি প্রতিটা দিনে ওর জন্য কাঁদতেছি, মানে আলিফার জন্য কাঁদতেছি। আমার সময় যত সামনে দিয়ে যাচ্ছে আলিফার প্রতি আমার মায়াটা ঠিক ততটাই বেড়ে যাচ্ছে। এমন করতে করতে 8-10 দিন পরে একদিন আমার আব্বা আমার হঠাৎ করে বলতেছে, আমার আব্বা বলে, তুই আলিফার সম্বন্ধে বা আলিফার মায়ের সম্বন্ধে কতটুকু জানিস? আমি তখন বললাম যে আমি তো কিছুই জানি না। আমার আব্বা বলে, দেখ, আলিফা ছোট থাকতে, মানে ছোটবেলায় আলিফার বয়স যখন প্রায় তোর 4 থেকে 5 বছর, ওই সময় আলিফার সাথে এই জিনিসটা আসে, মানে এই জিনিসটা আলিফাকে পছন্দ করে, এবং পছন্দ করে ফলে আলিফার মাকে স্বপ্নে দেখায়। স্বপ্নে দেখে আলিফার মাকে বলে যে আলিফাকে দিয়ে যদি এই কাজগুলো করানো হয় এবং ছোটোবেলা থেকে যদি কাজগুলো করানো হয়, তাহলে একটা সময় জিনটা আলিফার মায়ের কথা শুনবে, এবং আলিফাকে দিয়ে তার মা বড় ধরনের কোনো কিছু তান্ত্রিকের কাজ করতে পারবে। তার মা যখন এটা জানতে পারে, তখনই আলিফার মা আলিফার বাবাকে রেখে এই আলিফাকে নিয়ে তার নানার বাড়িতে চলে আসে, এবং ওখানে রেখে মেয়েটাকে বড় করে। একটা বয়স হলে পরে জিনটার কাছে মেয়েটাকে দিয়ে দেয়, এবং মেয়েটা জিনটার সাথে
শারীরিক সম্পর্ক করে এবং এরপর থেকে আলিফার মায়ের কথায় বা আলিফার কথায় জিনটা কাজ করে। আর যে জিনটা কাজ করে এই জিনটা কোনো নর্মাল জিন না। আমি তখন আমার আব্বারে বললাম, তাহলে আব্বা তুমি এই কথাগুলো জানলে কোত্থেকে? আমার আব্বা বলে, আমি একটা গোপন সূত্রে খবর পাইছি। আর আরেকটা জিনিস খবর পাইছি, বেশ কয়েকদিন ধরে আলিফার বাবা আলিফাকে এই পরিবার থেকে মানে ওর মায়ের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করতেছে। এই লোকটার কাছে আমরা যাই, আমার কাছে মনে হয় এই লোকটার কাছে গেলে পরে আমরা একটা সঠিক সমাধান পাবো। এরপরে আব্বা একদিন আমাকে আলিফার বাবার কাছে নিয়ে যায়। আলিফার বাবার কাছে নিলে পরে আলিফার বাবা অনেক বয়স হয়ে গেছে এবং তিনার কাছে গেলে আমার আব্বা তখন সব কিছু বলেছে, দেখেন আপনার মেয়েটার জন্য আমার ছেলে এগুলো করছে এবং আপনার মেয়েটাকে দিয়ে আপনার ওয়াইফ এই ধরনের কাজগুলো করাইতেছে। সব কিছু বলার পরে আলিফার বাবা তখন আমার আব্বাকে বলল, আমিও না আমার মেয়েটাকে আনার জন্য খুব চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না, ওই মহিলা আমার মেয়েটাকে দেয় না। আলিফার বাবার আসলে অত শর্ত সামর্থ্য নাই যে তিনি থানা পুলিশ করবে বা ঝামেলা করে মেয়েটাকে আনবে। আমার আব্বা তখন বলল যে আমি আপনাকে প্রোটেকশন দিব, আপনার টাকা পয়সা লাগলে আমি আপনাকে দিব, আপনি আপনার মেয়েটাকে নিয়ে আসেন। একটা পর্যায়ে আলিফার বাবা তখন আলিফার জন্য থানাতে মামলা করে এবং ওই মামলার পরিপ্রেক্ষিতে আলিফার মামলা থেকে রায় আসে যে আলিফা যেহেতু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আলিফার এখন মূল গার্ডিয়ান হচ্ছে ওর বাবা। আলিফাকে ওর বাবার কাছে যেতে হবে। একদিন আলিফার বাবা আলিফাকে আনার জন্য পুলিশ নিয়ে আলিফার মায়ের বাড়িতে হামলা দেয় এবং হামলা দেওয়ার পরে যেহেতু এই ধরনের তান্ত্রিকের কাজগুলো তার মা করতো, আগে থেকেই তার মায়ের নামে থানাতে অনেক কমপ্লেন ছিল, অনেক অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে আলিফার মাকে থানায় পুলিশ গ্রেপ্তার করে, মানে ওই বাড়িতে গ্রেপ্তার করে এবং আলিফাকে আলিফার বাবার কাছে নিয়ে আসে। আমার আব্বা তখন বলে যে আপনি যে আলিফাকে আপনার কাছে নিয়ে আসছেন, আপনি তো আলিফাকে রাখতে পারবেন না, আলিফার সাথে তো খারাপ কিছু আছে, আপনি আগে চলেন আলিফাকে আমার ছেলেকে যে ভালো করেছে তার কাছে নিয়ে যায়। পরে ওই হুজুরটার কাছে আলিফাকে নিয়ে যায়, মানে শেষ হুজুরটা, আলী কবিরাজ না, আলী কবিরাজের পরে যে হুজুরের কাছে নিয়ে যায় ওই হুজুরের কাছে তখন আলিফাকে নিয়ে যায় এবং আলিফাকে ওখানে নিলে পরে ওই হুজুর আলিফাকে তন্ত্র মন্ত্র দিয়ে উনি ওনার মতো করে আলিফাকে ঠিক করে এবং পরিপূর্ণভাবে উনি আলিফাকে ভালো করে আমাকে শুধু বলেছে এই মেয়েটার সাথে তুমি শারীরিক সম্পর্ক করে কোনো ধরনের তৃপ্তি পাবা না। আমি বাস্তবতার জন্য কথাগুলো বলতেছি, কেউ খারাপভাবে নেবেন না। আমাকে শুধু কবিরাজ বলল এই মেয়েটার সাথে তুমি শারীরিক সম্পর্ক করে কোনো রকমের তৃপ্তি পাবা না, কিন্তু মেয়েটা তোমার সাথে সংসার করবে, এরপরে মেয়েটাকে তুমি কষ্ট দিও না। আমি কবিরাজ সাহেবকে বললাম যে না, আমি শারীরিক সম্পর্ক করে তৃপ্তি পাই বা না পাই আমি কোনোদিনও ওরে মনে কষ্ট দিব না। কবিরাজ আরও বলে এই মেয়েটা কখনো কিন্তু মা হবে না। আমি বললাম ও মা হওয়ারও দরকার নাই, আমি ওর সাথে এইভাবেই সংসার করবো। একটা পর্যায়ে কবিরাজ ওকে ঠিক করে দেয়। ঠিক করে দেওয়ার পরে ওর বাবা আলিফাকে তখন আমার কাছে বিয়ে দেয়, পারিবারিকভাবে বিয়ে দেয় এবং আলিফার মার অনেক বছর জেল হয়ে যায়। একটা পর্যায়ে আমি তখন আলিফাকে নিয়ে সংসার করতে শুরু করি। আমার সংসার জীবনের 3 বছরের মাথায় আলিফার মা তখন জেল থেকে বের হয় এবং বের হওয়ার পরে ইনি আলিফাকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু আলিফা তার মায়ের কাছে আর চায় না। একটা পর্যায়ে আলিফা আমার সাথে থেকে যায়। 2015 সালে আমি আলিফাকে বিয়ে করি এবং আজকে প্রায় 2024 সাল চলতেছে। এতগুলো বছর, প্রায় 9 বছরের কাছাকাছি আমি আলিফাকে নিয়ে সংসার করে যাচ্ছি। আমাদের কোনো সন্তানাদি নেই, আমাদের কোনো সন্তান হয়নি, কিন্তু আলিফা আমাকে অসম্ভব ভালোবাসে এবং আমিও আলিফাকে অসম্ভব ভালোবাসি। এই 9 বছরের জীবনে মনে হয় না আমাদের মাঝে কোনো ঝগড়া হয়েছে। আমার আব্বা মারা গেছে, আমার মা আছে এবং আমার আব্বার যে সারের দোকানটা ছিল এখন আমার আব্বা এই সারের দোকানটা আমি চালাই এবং আলিফাকে নিয়ে আমি অনেকটা সুখে আছি। বিশ্বাস করেন আমার বউটা এত সুন্দর আর আমাকে এত ভালোবাসে, আমার কাছে মনে হয় আমার বউয়ের কাছে গেলেই না আমি আসমানের হুর পেয়ে গেছি, এত ভালোবাসো আমাকে। আমি ওকে নিয়ে এই পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে চাই। আপন ভাই, আপনার গল্পগুলো আমি আর আমার বউ শুনি এবং শোনার পরে আমি আর আমার বউর সিদ্ধান্ত নিয়েছি আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা আপনার সাথে শেয়ার করবো। আমি একটা হাতে অনেক ব্যথা পেয়েছি, আমার হাতটা ভেঙে গেছে, ওই যে কবরস্থানে আমি শুয়েছিলাম ওখান থেকে আমার হাতের সমস্যা, আমি হাতে খুব বেশি কাজ করতে পারি না, হাতের মধ্যে রড ঢুকানো হয়েছে। তো এরপর আমি আমার বউ আমাকে অনেক টেক কেয়ার করে, অনেক যত্ন করে, আমরা স্বামী স্ত্রী অনেক ভালো।